Howdy friends, welcome to Benishad Coaching Center again. তো পুরো আগ্নেয়গিরি সম্বন্ধে আপনাদের আশা করি কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি, তাই না? কমেন্টে জানাবেন। তো আজকে আগ্নেয়গিরির ইন্ডিয়ার যত আগ্নেয়গিরি আছে ছোট বড়, মানে ভারতবর্ষের বা হিন্দুস্তানের, মানে ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ায় ভারতবর্ষের যতগুলো আগ্নেয়গিরি আছে প্রায় সবগুলোরই আলোচনা হবে, তবে ছোট ছোটোগুলো, ঠিক আছে? কোনোটা সক্রিয় আছে মানে অ্যাক্টিভ আছে, কোনোটা আবার ডরম্যান্ট আছে, সুপ্ত ভলকানো আছে মানে সুপ্ত আগ্নেয়গিরি, আবার কোনোটা এক্সটিংক্ট ভলকানো মানে বিলুপ্ত আগ্নেয়গিরি আছে। তাহলে শুরু করা যাক। তো প্রথম হচ্ছে, আমার জায়গা নেই লিখলাম না, মানে 4-5 রকমের আছে, ঠিক আছে? এইটি ভালোভাবে মনে রাখতে হবে, শুনবেন, কমপ্লিট হবে, এখান থেকে আসবেই, যেহেতু ইন্ডিয়ার এটা, ওকে? বাকি তো ওয়ার্ল্ডেরও ছিল, ইন্ডিয়ার ছিল, তাই না? তো শুধু ইন্ডিয়ার পড়াচ্ছি আজকে, ইন্ডিয়ার যেসব ছোট ছোট ভলকানো ছিল বা আগ্নেয়গিরি সেইগুলো পড়াচ্ছি, ওকে? তার জন্য এই অঙ্কনে প্রথমে ডিভাইড করতে হবে যে হাউ কাইন্ড অফ ভলকানো, ওকে? তাহলে হাউ কাইন্ড অফ ভলকানো মানে ভলকানো কত শ্রেণীর হয়, প্রথমে এটা হয়, তারপরে প্রকারভেদ হয়, তারপরে বিভাগ হয়, তারপরে ল্যান্ডফর্ম হয়, ওর দ্বারাই কি কি ল্যান্ডফর্ম তৈরি হয়, ওকে? কোনটা অনুপ্রবেশকারী ল্যান্ড, কোনটা বহির্মুখ স্তর, এইসব বহির্মুখী ল্যান্ড, এইসব তো এগুলো তো আগে করিয়েছি। তো বেশি কিছু নাই, ইন্ডিয়ার 4-5টা যেটি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখ দিয়ে শুনবেন, দিয়ে পুরো আগ্নেয়গিরি আজকে শেষ হয়ে যাবে, ওকে? তো পুরোটাই হচ্ছে ইন্ডিয়ান, আমাদের ভারতবর্ষের আগ্নেয়গিরি সম্বন্ধে পড়ব। তো চলি শুরু করা যাক ফ্রেন্ডস, ওকে? তো 1 নম্বর হচ্ছে অনুর্বর দ্বীপ। এবার অনুর্বর দ্বীপটা কাকে বলা হয়? অনুর্বর দ্বীপ বলা হয় যেখানে উর্বর মৃত্তিকা থাকে না, ঠিক আছে? অনুর্বর মানে কি? অনুর্বরের অপোজিট হচ্ছে উর্বর। যেখানে উর্বর হবে, যেখানে উর্বর দ্বীপ তৈরি হবে, ধরে নেন নদী আছে, নদী, ঠিক আছে? তো নদী হঠাৎ কি করলো, দ্বীপের মিডিলের উপর দিয়ে নদী যাচ্ছিল, হঠাৎ কি হলো, কোনো বন্যা আসলো বা নদীর মন হলো, নদীকে বলে পাগলা নদী, সবাই জানে, যেখানে খুশি সেখানে যাবে, নদী যেখানে দেখবে যে হালকা আছে, বালি আছে, কাটতে পারবে, সেই দিকে যাবে। তো দেখা গেল যে যেখানে দ্বীপ সৃষ্টি করেছে, আইল্যান্ড সৃষ্টি করেছে নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে, তো নদীর মধ্যেই ধরুন ভারতে, যেমন 17-এর বন্যার পর দেখবেন এই মালদা ডিস্ট্রিক্টের রতুয়া থানার এই আপনার যেটা মাস্টার প্ল্যান বাঁধ আছে না, মহানন্দা নদীর যে 17তে ফ্লাড হয়েছিল পুরো ইন্ডিয়াতে, তো দেখবেন ওই নদীটা, আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলি আপনাদের, সেই সময় হাতি এসেছিল, ঠিক আছে? তো হাতি দেখতে গেছিলাম, তো ওই যেটাকে ফুলোর নদী বলা হয়, বর্তমানে ফুলোর নদী, কিন্তু অ্যাকচুয়ালি ওটা মহানন্দা নদী, স্ট্যান্ডার্ড বাংলায় মহানন্দী বলি হয়, ফুলোর বলে কোনো নদী নেই, এমনি ওটা নাম আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা মহানন্দা নদী দিয়ে গঙ্গাতে মিক্স হয়ে ফারাক্কা যাবে, ফারাক্কাতে তখন বাংলাদেশে গিয়ে পদ্মা নাম হবে, আবার ব্রহ্মপুত্র ওই দিক থেকে আসবে, আসাম অরুণাচল প্রদেশ থেকে এসে আবার ওই ফারাক্কায় আসবে, এসে গঙ্গার সাথে মিলিত হয়ে যাবে, গঙ্গা একটা শাখা, বাংলাদেশের নাম হবে পদ্মা, আর ব্রহ্মপুত্র নদী যেটা আছে ইন্টারন্যাশনাল নদী, যেহেতু বাইরে থেকে আসে, ওটা হবে তখন বাংলাদেশে, ওর নাম হবে মেঘনা, বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর নাম হবে মেঘনা, বুঝা গেল? তাহলে পদ্মা হচ্ছে গঙ্গা নদীকে বাংলাদেশে পদ্মা নদী বলা হয়, আর ব্রহ্মপুত্রকে বাংলাদেশে কি বলা হয়? ব্রহ্মপুত্র নদীকে বাংলাদেশে মেঘনা নামে পরিচিত, ওকে? মেঘনা নদী বলা হয়, আন্ডারস্টুড? আশা করি বুঝে গেছেন। তো এই যে হাতি দেখতে গেছিলাম, আমার এক্সপিরিয়েন্সের গল্পটা করে দিই একটু। তো আগে নদীটা, মহানন্দা নদীটা 4 কিলোমিটার আরও হেঁটে যেতে হতো, তাহলে নদী পেতাম। তারপরে দেখলাম, কিছুদিন আগে গেছিলাম আমি, ব্যাপক রোড হয়ে গেছে বাড্ডাতে, বন্যা সব ভেঙে গেছিলো, এখন ব্যাপক রোড হয়ে গেছে, পিডাব্লিউডির আন্ডারে, স্টেট পিডাব্লিউডির আন্ডারে, ওকে? সেন্ট্রাল না, সেন্ট্রাল তো বাঁধের ক্ষেত্রে। তো
তো বাঁধের সাথে পিডাব্লিউডি যোগ করেছে, দিয়ে এখন রাজ্য সরকারের অর্ধেকটা আছে, ওকে, মানে বেঙ্গলের। তো আর পুরো বাঁধ তো সেন্ট্রালে হয় না, সিডাব্লিউডি ডিপার্টমেন্টের ওরা কাজ করে। তো এত সুন্দর রোড করেছে কি বলবো। তো 4 কিলোমিটার আগে নদীটা যেটা ছিল, আজকে কি হয়েছে, 17 বন্যার পর কাটতে কাটতে ধরে নেন এইদিকে বাম দিক, এইদিকে ডান দিক, ধরে নেন রোড ডান দিকে আছে, তো বাম দিকে 4 কিলোমিটার দূরে নদী ছিল। 4 কিলোমিটার মানে অনেক দূর, ঠিক আছে, অনেক দূর। পুরো সব ঘাস টাস লেগে থাকতো, ঠিক আছে, জায়গাটা মরুভূমি টাইপের, ঘাস টাস লেগে থাকতো। সেখানে কি করতো, ছোট ছোট জাতিরা যারা আছে, ছাগল, গরু, মোষ, মুরগি, হাঁস এইসব পালন করতো। তবে এখনও করছে। ওখানে মাটিরও ঘর আছে, ঠিক আছে, অনেকগুলো ধ্বংস হয়ে গেছে। যাই হোক, তো 17 বন্যাতে মানে 2017 সালের বন্যাতে অনেক কিছু মহানন্দা নদী চেঞ্জ করে দিয়েছে। কেমন, নদী তো বলে না পাগলা, নদী যেদিকে মাটি বালি পাবে, যেদিকে বওয়ার ওর সম্ভাবনা হবে, যদি পলি মাটি না কাটতে পারে, যদি বালি কাটতে পারে, তাহলে বালির দিকেই যাবে। তো রোডের পাশে মানে মালদা ডিস্ট্রিক্টের গোবরা বলে একটা জায়গা আছে, রোডের পাশে দেখবেন যে যেটা নদী 4 কিলোমিটার দূরে ছিল, বন্যার পরে 17 বন্যার পরে রোডের পাশে চলে এসেছে নদীটা, বুঝলেন। ওই জন্য অনেক বোল্ডার ফোল্ডার দিয়ে ব্যাপক করে বেঁধে রেখেছে এবং রোডটা ব্যাপক করেছে। তো একদিন হয়তো রোডটা আবার ভাঙবে, মানে রোডের দিকে চাপছে এখন নদী, মানে কোন দিকে চাপছে, আপনার ডান দিকে চাপছে, ওকে, বাম দিকে না। আর আগে বাম দিকে চাপতো, বর্তমানে ডান দিকে চাপছে। তো এটা হচ্ছে ন্যাচুরাল নিয়ম, মানে উপরওয়ালার নিয়ম। তো ওই রোডটা যেই সব জায়গায় কেটেছিল ওটাতে ব্যাপকভাবে বোল্ডার ফোল্ডার ফেলে ব্যাপকভাবে করা হয়েছে। তো নদী যদি চায়না যদি গেট খুলে দেয়, তারপরে চায়নাতে ধরুন অনেক বর্ষা হয়ে গেল বা গ্লাসিয়ারের ফলে চায়না ভর্তি হলো, তাহলে তো চায়নাকে বাঁচানোর জন্য গেট খুলতে হবে। আর চায়নাতে এত জল আছে, যদি গেট খুলে দেয় তাহলে নেপাল পুরো ডুবে যাবে। তো মাত্র 2-3টা 17 তো গেট খুলেছিল, ঠিক আছে। গেট খোলার পর দেখবেন নেপাল একটা ছোট কান্ট্রি, আমাদের মিত্র দেশ নেপাল। তো নেপালে দেখবেন, আপনি যদি নেপাল যান তো ভিসা পাসপোর্ট না করলেও যেতে পারেন ওখানে চিকিৎসা করার জন্য বা 1-2 দিন থাকার জন্য, ঠিক আছে, ভিসা প্রয়োজন হয় না। যারা দূরের তারাই আছে। আমরা চাই যদি মাঝে মধ্যে চাই তাহলে বিরাটনগর হয়ে চলে যায়। জগবনিটা হচ্ছে লাস্ট, আমাদের ভারতের লাস্ট স্টেশন, নেপালের দিক দিয়ে লাস্ট স্টেশন। বিরাটনগর এরিয়াটা, মানে বিরাটনগর বলছি, স্টেশন নাম হচ্ছে জাগবানি এরিয়াটা, ওর ট্রেন আছে জাগবানি ট্রেন। তো জাগবানি এরিয়াটা হচ্ছে পুরোটাই ভারতবর্ষে পড়ে, ওকে। তারপরে দেখবেন বাস দিয়ে ঘেরা আছে। যখন আমরা বিরাটনগরের দিকে যাব তখন দেখবেন বাস দিয়ে ঘেরা আছে, বাঁশ। তো ওই বাঁশের সামনে 2টো ফৌজি বসে থাকে, ঠিক আছে। তো ওদের কাউরি ওপর যদি সন্দেহ হয় তাহলে চেক করবে, না হলে চেক করতো না, এখনও করে না। কারণ ইন্ডিয়ার সাথে নেপালের বহু যুগ থেকে একটা বিশাল বন্ধুত্ব আছে, যেমন বাংলাদেশের সাথে আছে। তো ওই রকম, ওই জন্য অতটা নেপাল যাওয়া কোনো বড় ব্যাপার না, বুঝলেন। তো যেটা বলছিলাম, আমি গেছিলাম, কোনো কিছু চেক করেনি। যদি সন্দেহ হয় যে নেপাল থেকে কোনো জিনিস নিয়ে যাচ্ছে দিয়ে ভারতে বিক্রি করছে, তাহলে ওরা চোখ দেখে বুঝে নেবে, চোরকে ধরে নেবে। কিন্তু যারা আম পাবলিক, যারা ডাক্তার দেখাতে যায়, ওখানে চোখের ডাক্তার খুব ভালো থাকে বিরাটনগরে, তো ওই চোখের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো ওখান থেকে আমার এক্সপিরিয়েন্স আছে যে জগবনি পুরো ভারতে পড়ে। আর কিছুটা আগিয়ে, মানে জগবনি যেখানে দোকান পাশে থাকে না, স্টেশনের পাশে, আগনাতে যেমনই রোডে নামলেন দেখবেন একটা বাস দিয়ে ঘেরা আছে। চেক করলো তো করলো, না করলো তো চলে যান, কোনো অসুবিধা নেই, যেতে পারেন। আর যদি কোনো কিছু না থাকে তো খুব হলে আধার কার্ড দেবে, কোন দেশে বাড়ি, বাকি বেশ কিছু দেখবে না। তারপরে বিরাটনগর ঢুকে যান, বিরাটনগরে গিয়ে হসপিটালে যান, হসপিটালে গিয়ে চোখ পরীক্ষা করাতে পারেন। তো ডেলি, প্রতিদিন, প্রতি সপ্তাহে একজন করে যায় ওই বিরাটনগর ভারত থেকে, যেহেতু নেপালও মিত্র দেশ ভারতের। ওকে ফ্রেন্ডস, আসলে বুঝে গেলেন। তো যেটা বলছিলাম, 4 কিলোমিটার আগে দূরে ছিল মহানন্দা নদীটা। তো 17 সালের বন্যাতে কী হলো, 2017 সালের বন্যাতে কী হলো,
আগে ডান দিকে চাপতো, এখন বাম দিকে চাপছে, বাম দিকে চাপছে। এবার যখন নদী ভরাট হয়ে যাবে, পুরো গ্লাসিয়ার হোক, বর্ষা হোক, অনেক কিছুর জন্য যদি নদী ভরাট হয়ে যায়, এখন যেমন মহানন্দা নদী মোটামুটি ভরাট হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কেন ভরাট হয়েছে আগেই বলেছি, দক্ষিণ ভারতের নদী শুকিয়ে যায়, মাত্র কাবেরী নদী শুকায় না। কারণ হচ্ছে তার ফাটলের মধ্যে বর্ষার সময় যেহেতু ওটা মানে এবড়ো খেবড়ো, তার ফাটলগুলোতে বর্ষার সময় জল জমে থাকে, ওই জলগুলো আস্তে আস্তে কী হয়, কাবেরী নদীতে প্রবেশ করে। ওই জন্য কাবেরী নদী সহজে শুকায় না দক্ষিণ ভারতের, বাকি সব শুকিয়ে যায়। আর উত্তর ভারতের কোনো নদী শুকাবে না, কেন? এগুলো মিষ্টি জলের পুষ্ট, মিষ্টি জল বলতে গ্লাসিয়ারের জলে পুষ্ট থাকে। তো এবার বর্ষা হয়নি, তো বর্ষা যখন হয়নি তো বুঝে যান যত বর্ষা হবে না তত উত্তপ্ত বাড়বে, আর উত্তপ্ত বাড়লে কী হবে, মাউন্ট এভারেস্টের যেই সব গ্লাসিয়ার আছে, যেমন আপনার সিয়াচেন গ্লাসিয়ার সবথেকে বড়, বিয়াফো গ্লাসিয়ার, এইসব যে গ্লাসিয়ার আছে, সিয়াচেনটা মনে রাখুন, সিয়াচে গ্লাসিয়ার কত কিলোমিটার, 76 বোধহয় কিলোমিটার, আমার খেয়াল আসছে না, দেখে নেবেন, 76 কিলোমিটার হবে, এত বড় লম্বা গ্লাসিয়ার। তো ওটা গলতে যদি লাগে, তো এবার প্রচুর গলেছে, গলার কারণে পুরো মহানন্দা নদী, যেটাকে আমরা আমাদের আম ভাষায় বলি ফুলন নদী, যেটা বিহার এবং বেঙ্গল বর্ডারের মিডিলে আছে, ঠিক আছে, যেখান থেকে বন্যা হয়েছিল, ওই বন্যাতেই জল উপড়ে গেছিলো, ঠিক আছে, যেহেতু চীন ছেড়েছিল, চীন ছাড়ার ফলে নেপাল পুরো ডুবে যাচ্ছিল। তো নেপাল কী করলো, স্টেশন ডুবে গেছিলো, নেপালের ট্রেন স্টেশন। তো এবার কি করেছিল নেপাল, আবার কি করলো, নিজেদের যান বাঁচাবার জন্য কি করলো, ওদের গেট আবার খুলে দিল। নেপালের গেটের নাম কি, হনুমান গেট, হনুমান ব্রিজ। নেপালে যেটা হনুমান ব্রিজ, ওটা খুলে দিয়েছিল। খুলে দেওয়ার ফলে প্রচণ্ড এক তো জল আসছে চায়না থেকে এবং নেপাল থেকে, যখন বাঁধ খোলা হলো তখন প্রচণ্ড হারে জল আসছে কোথায়, ওই মহানন্দা নদীর মধ্যে, তারপরে আরও যেসব শাখা প্রশাখা নদী আছে এইসবের মধ্যে। তো মহানন্দাই বলি, ওই জন্য উত্তরের যতগুলি নদী আছে, যতগুলি নদী আছে সবগুলো মিষ্টি জলে পুষ্ট, সবসময় পুষ্ট হয়ে থাকে, কারণ উত্তপ্তে ওই রকম হয় না। আর এইবার 1922 সালে এত উত্তপ্ত বর্ষা হয় না, তার জন্য অনেক প্রার্থনা করেছে হিন্দু মুসলমান সবাই মিলে, তবুও বর্ষা হয় না। এখন বর্ষা হালকা হচ্ছে, তো এগুলো কোনো বর্ষা নাই। অনেকেও মাখনা টাকনা এইসব লাগিয়ে অনেকেও লসও করলো, গৃহস্থ যারা, ঠিক আছে। আর যারা ফড়ি করে, যেটাকে দানাটা বের করে, ওদের আবার লাভ হবে, বুঝলেন। এটা একটা আমি বলে দিলাম ডেফিনেশন। তো এখন রোডের ধারে চলে এসেছে, ঠিক আছে। তো ওখানে দেখবেন রোডের ধারে যখন নদীটা চলেছে, মহানন্দা নদী, তো কি হয়েছে, এইভাবে ধরুন আগে এইরকম ছিল, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন আগে নদীটা এইরকম ছিল, এই দিক থেকে এসে চলে গেল, দিয়ে ফারাক্কা ব্রিজে মিলে গেল, রাইট। আর এখন বর্তমানে কি হয়েছে, রোড এটা ধরে নিন, ঠিক আছে, রোড, ঠিক আছে, পিডাব্লিউডি রোড, ওকে, মালদা যাওয়ার যেটা, মানে মালদা, এই নদীটা কি হয়েছে, এইভাবে এসে একদম বরাবর এসে এখানে গোলভাবে একটা দ্বীপ সৃষ্টি করেছে, ঠিক আছে। এটা দ্বীপ সৃষ্টি করেছে, এই দিক দিয়ে জল যাচ্ছে আর এই দিক দিয়ে আবার জল যাচ্ছে, যেতে যেতে ওই ফারাক্কা বললাম না, ফারাক্কা ব্যারেজে গিয়ে মিলিত হচ্ছে। এবার তখন ভারতকেও তো বাঁচাতে হবে, তখন ভারত কী করলো, ফারাক্কার গেট খুলে দিল, 17তেই খুলে দেওয়ার ফলে পুরো বাংলাদেশ কি হলো, যেখানে পদ্মা বলা হয়, মানে গঙ্গা নদীকে পদ্মা বলা হয়, আর ব্রহ্মপুত্রকে মেঘনা নদী বলা হয়। তাহলে চীন প্রথমে কি খুললো, গেট খুললো, তারপরে হনুমান যেহেতু বাঁচার জন্য ওদের গেট খুললো, তারপরে ভারত নিজেদের দেশকে ফ্লাড থেকে বাঁচার জন্য কী করলো, ফারাক্কা ব্রিজ খুলে দিল। ফারাক্কা ব্রিজ খোলার পরে পুরো জল বাংলাদেশে প্রবেশ করে গেল, আর বাংলাদেশে পুরো ফ্লাড হয়ে গেছিলো, পুরো ডুবে গেছিলো, বুঝলেন। তো যেটা বলছিলাম, আগে এটা দিয়ে বইতো নদী 4 কিলোমিটার উপরে, এখন বর্তমানে নদী বইছে এইভাবে আসছে, আর মধ্যে একটা দ্বীপ তৈরি করে দিয়েছে। এখানে অনেক পিকনিক করা যায়, ঠিক আছে। এখানে কোনো ঘাস ফাস কিছু নেই, এখানে আপনারা কোনো দিন গেলে পারে পিকনিক করতে পারেন রাত্রে, কোনো অসুবিধা হবে না। কিন্তু ঠান্ডার দিন, আবার বর্ষার দিন যাবেন না, বর্ষা বা ওইরকম, মানে এক কথায়
বর্ষার দিন যাবেন না। কেন? যদি হঠাৎ জল বেড়ে যায় তো দেখবেন যে জল ছিল ধরে নিন এখান থেকে ছিল, সকালে উঠে দেখবেন দ্বীপ এত দূর চলে এসছে এবং হালকা দ্বীপ ডুবতে লেগেছে, এইরকম হয়, দিয়ে পালাতে হয়। তো ওই দ্বীপটা এখনও তৈরি হয়ে আছে এবং দেখতেও ভালো লাগছে, অনেক পর্যটন কেন্দ্র ওখানে ভিডিও করতে যায়। বুঝলেন? আশা করি বুঝে গেছেন। তো এটা আমি আমাদের পাশেই আছে মহানন্দা নদী, ওটা আমি বুঝিয়ে দিলাম। তারপরে গঙ্গার সাথে মিলিত হয়ে বাংলাদেশের পদ্মা নামে পরিচিত, যেখানে ইলিশ মাছ বেশি পাওয়া যায়, যেমন মাঝিরা গান বলে না। আর ব্রহ্মপুত্র আসাম থেকে গার্জের মাধ্যমে অরুণাচল প্রদেশ থেকে নিয়ে আসাম পর্যন্ত 150 টাকা মাত্র, অন্যদিকে দিমাগ চলে যেত। তো কি বলছিলাম, দেখবেন যে মানে এই দিক দিয়ে এখন রোডের পাশাপাশি দিয়ে আসছে, ওই জন্য এখানে অনেক বোল্ডার ফেলা আছে। আর এই দিক দিয়ে জল চলে যাচ্ছে, জল গিয়ে কী হচ্ছে, বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশের নদীকে কি বলা হয়? গঙ্গা নদীকে পদ্মা নদী বলা হয়। ওকে। আর যদি বলে ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয়, তাহলে ব্রহ্মপুত্র নদীকে মেঘনা নদী বলা হয় বাংলাদেশে। মনে রাখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝলেন? তো বুঝে গেছেন আশা করি। এখানে দ্বীপ হয়েছে, আপনারা পিকনিক করতে পারেন। তবে যতটুকু ভয় দেখালাম ওইরকম হবে না এইসব নদীতে, খুব বড় বিশাল নদী না, ঠিক আছে? কিন্তু গ্লাসিয়ারে জলের জন্য সবসময় পুষ্ট থাকে, বাস, আর কিছু নাই। আর যত উত্তপ্ত এবার গেল তো ওইরকম বরফও গললো, আর যত বরফ গললো তত জল বাড়লো। ওই জন্য এখন পুরো ফ্লাড হয়ে নাই, তবে পুরো ভর্তি হয়ে আছে নদী ওই গ্লাসিয়ারের জলে, বর্ষার জলে না। বুঝলেন? তো যাই হোক, এটা কনসেপ্ট ক্লিয়ার করলাম মোটামুটি। তো 1 মিনিট একটু আমি ওটা মিটিয়ে দিই। ওকে ফ্রেন্ডস, তারপরে আবার শুরু করছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম এটা তো মিটিয়ে দিলাম, মোটামুটি বুঝে গেছেন আশা করি। 4 কিলোমিটার থেকে এখন রোডের পাশে আছে, কখন যে রোড ভেঙে যাবে ঠিক নাই, দেখা হলো কয়েক বছর পর। যাই হোক, তো সরকার ভালোই কাজ করেছে, খুব ব্যাপক লাগে জায়গাটা দেখেও ভালো লাগে, মনে হয় সিটিতে চলে এসেছি। বুঝলেন? আমাদের পাশেই আছে। যাই হোক, ওইদিকে আর যাচ্ছি না আমি। এবার শুনুন, তাহলে শুধু ইন্ডিয়ার পড়ব, মনে রাখবেন অনুর্বর দ্বীপ। এবার অনুর্বর দ্বীপ কাকে বলা হয়? অনুর্বর দ্বীপ হচ্ছে যেখানে শুধু বালি থাকবে, অন্য কোনো কিছু থাকবে না। হঠাৎ বালি, ওই যে বললাম না, হঠাৎ বালির দ্বীপ সৃষ্টি হয়েছে অনুর্বরভাবে, নদী এদিক দিয়ে চলে গেছে, এদিক দিয়ে চলে গেছে, ওটা ভাঙতে পারেনি, দিয়ে দ্বীপ সৃষ্টি করে দিয়েছে। ওটাই হচ্ছে অনুর্বর দ্বীপ, যেখানে কোনো শশা গাছ, তরমুজ গাছ, বা যেমন মাজুলি, ব্রহ্মপুত্রের মাজুলি দ্বীপ আছে না, সেখানে ধান চাষ হয়। ওটা ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দ্বীপ কোথায়, কোন নদীতে আছে, তাহলে নদীর নাম কি? সেটা ব্রহ্মপুত্র নদীতে আছে, নাম হচ্ছে মাজুলি দ্বীপ। সেখানে উর্বর মৃত্তিকা পাওয়া যায়, ওই জন্য ধান গম সব কিছু হয় ওখানে, ওই জন্য ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয়েছে। কিন্তু অনুর্বর দ্বীপ কী হচ্ছে, সেখানে কোনো উর্বর হয় না, কোনো ফলেরই উর্বর হয় না, শুধু মাটিই থাকে, বালি মাটি। ওকে, সে শুধু বালি মাটিই থাকে, অনুর্বর মৃত্তিকা। তো অনুর্বর মৃত্তিকাটা কি? অনুর্বর দ্বীপটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দুটো আছে জানেন, সক্রিয় একটা ব্যারেন ও কি বলে নারকোন্ডাম দ্বীপ। ব্যারেন আইল্যান্ড আর নারকোন্ডাম আইল্যান্ড আছে না, সবাই পড়েছে। ব্যারেন আইল্যান্ড ও নারকোন্ডাম আইল্যান্ড, এই দুটো কোয়েশ্চেনের মধ্যে তো একটা আসবেই, নারকোন্ডাম বা ব্যারেন, খুব আসে। তো এবার ভালো করে আমি বলছি, ডেফিনেশনটা বুঝে যান, ঠিক আছে? তাহলে অনুর্বর দ্বীপ বলতে ব্যারেন দ্বীপকে বোঝায়। তো ব্যারেন দ্বীপ আন্দামান নিকোবরের ব্যারেন দ্বীপ হলো আন্দামান সাগরে অবস্থিত একটি অ্যাক্টিভ সক্রিয় দ্বীপ। এই যে দেখুন কি লিখেছি, ব্যারেন আইল্যান্ড। তাহলে ব্যারেন আইল্যান্ডটা কি? ব্যারেন দ্বীপটা কি? ব্যারেন দ্বীপটা হলো এটা হচ্ছে ব্যারেন দ্বীপ, এই ব্যারেন দ্বীপ। তো ব্যারেন দ্বীপটা কি হলো, বা ব্যারেন আইল্যান্ড। তো ব্যারেন দ্বীপটা কি হলো, আন্দামান সাগরে অবস্থিত একটি সক্রিয় বা অ্যাক্টিভ ভলক্যানো, সক্রিয় বা অ্যাক্টিভ দ্বীপ, সক্রিয় বা অ্যাক্টিভ দ্বীপ।
ঠিক আছে, যেহেতু দেখুন পুরো কী বলে ম্যাগমা চেম্বার ভর্তি হয়ে আছে পুরো, তারপরে ম্যাগমা চেম্বার হঠাৎ ফেটে গিয়ে লাভা প্রবাহিত হচ্ছে। লাভা কীভাবে প্রবাহিত ছিটকে ছিটকে পড়ছে, দেখুন পাথরগুলো ছিটকে পড়ছে, পাইরোক্লাস্ট, আপনার পাইরোক্লাস্ট, তারপরে গলিত পাথরের টুকরো এইসব ছিটকে ছিটকে পড়ছে। তো এটাকে কি বলা হয়? অ্যাক্টিভ ভলক্যানো বা অ্যাক্টিভ দ্বীপ। ওকে, অ্যাক্টিভ ভলক্যানো বা ব্যারেন আইল্যান্ডটা হচ্ছে কি, ব্যারেন দ্বীপটাই হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো, বা সেটাকে বলা হয় বাংলায় সক্রিয় অগ্নুৎপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সক্রিয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত। তো এটাই হচ্ছে ব্যারেন দ্বীপ। ব্যারেন দ্বীপে এই পর্বতটা আছে, ব্যারেন দ্বীপে এই পাহাড়টা আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো। সেখানে সব সময় ব্যারেন আইল্যান্ডে সবসময় বিস্ফোট হতেই থাকে, বুঝলেন? বোঝা গেল? তাহলে এটা একটা কি ব্যারেন, যদি বলে ব্যারেন আইল্যান্ড বা ব্যারেন দ্বীপটা কি, তো ওটা হচ্ছে একটি অ্যাক্টিভ বা সক্রিয় দ্বীপ, বুঝলেন? এরকম কোশ্চেন থাকতে পারে যে সক্রিয় দ্বীপ, অ্যাক্টিভ দ্বীপ, না সুপ্ত দ্বীপ, না বিলুপ্ত দ্বীপ। এবার যদি পড়ে থাকেন তো অবশ্যই পারবেন। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো বা আপনার সক্রিয়, যেটা সক্রিয় বলে না বাংলায়, সক্রিয় অ্যাক্টিভ ভলক্যানো হলো প্রথম, তারপরে ব্যারেন আইল্যান্ডেরটা এক নম্বর হলো অ্যাক্টিভ ভলক্যানো। অ্যাক্টিভ ভলক্যানোকে বাংলায় বলা হয় সক্রিয় কি বলে, এই সক্রিয় দ্বীপ, সক্রিয় দ্বীপ, ঠিক আছে? দ্বীপ এগুলো সব সক্রিয় দ্বীপ বলা হয়। ওকে, বুঝা গেল? তাহলে এটা অ্যাক্টিভ বা সক্রিয়, এটা অ্যাক্টিভ ভলক্যানো বা সক্রিয় ভলক্যানো বা সক্রিয় অগ্নুৎপাত, বুঝা গেল? এইভাবে ছিটকে পড়ে লাভাগুলো। তাহলে এটা সক্রিয়, ব্যারেন আইল্যান্ডটা হচ্ছে সক্রিয় বা অ্যাক্টিভ ভলক্যানো। আন্ডারস্টুড? বোঝাতে পারলাম? না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। ওকে, তো চলি একবারে। তাই আশা করি অ্যাক্টিভটা বুঝে গেলেন। এবার দেখুন, এই ইন্ডিয়াটি মনে রাখতেই হবে আপনাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আছে। এবার বলবো নারকন্ডাম দ্বীপ বা আইল্যান্ড। নারকন্ডাম দ্বীপ বা আইল্যান্ড, যেমন ব্যারেন আইল্যান্ড, ওই রকমই নারকন্ডাম দ্বীপ বা নারকন্ডাম আইল্যান্ডস। কেন? যে নারকন্ডাম দ্বীপ বা নারকন্ডাম আইল্যান্ড যে আছে, তো এই নারকন্ডাম দ্বীপটি মানে এই যে এটা ডরমান হবে ওটা। তো নারকন্ডাম দ্বীপটি আন্দামান সাগরে অবস্থিত, সব কিছু আন্দামান সাগরে অবস্থিত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে আছে ব্যারেন ও নারকন্ডাম দ্বীপ, ঠিক আছে? ব্যারেনটা সক্রিয় আর এটা হচ্ছে সুপ্ত বা ডরমেন্ট। ওকে, তো ডরমেন্ট কি, তাহলে একটু ডেফিনেশন বলে দিই। তাহলে নারকন্ডাম দ্বীপটি আরব সাগরে অবস্থিত একটি ছোট আগ্নেয় দ্বীপ। আরব সাগরে অবস্থিত একটি ছোট আগ্নেয় দ্বীপ। এটা একটা ছোট আগ্নেয় দ্বীপ, মানে ডরম্যান্ট ভলক্যানোর বাংলা হচ্ছে, একে বলা হয় ডরম্যান্ট ভলক্যানো। ডরম্যান্ট ভলক্যানোর বাংলা হচ্ছে একটি ছোট দ্বীপ, বোঝা গেল? নারকন্ডা হচ্ছে একটি ছোট দ্বীপ। আন্ডারস্টুড ফ্রেন্ডস? তো কিন্তু সক্রিয় তো ওটা বললাম, নারকন্ডাম আইল্যান্ড বা নারকন্ডাম দ্বীপ সম্বন্ধে পড়ছিলাম, তাই না? যাক, সরি ফ্রেন্ড। তো এটা একটা ছোট দ্বীপ, বুঝলেন? তো দ্বীপের শিখরটি যে আছে, দ্বীপের শিখর মানে কি উঁচুটা, এই ক্রেটারটা। তো শিখর যে আছে দ্বীপের যে শিখরটি আছে, শিখর বলে না, গাছের শিকড়, প্রদীপের শিকড়, ওই রকম। তার নারকন্ডা আইল্যান্ডের যে নারকন্ডাম দ্বীপে, এক মিনিট, তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আছে ব্যারেন ও নারকন্ডাম। ব্যারেন তো বুঝিয়ে দিলাম সক্রিয়, আর এটা হচ্ছে সুপ্ত হচ্ছে ডরম্যান্ট ভলক্যানো। তো ডরম্যান্ট ভলক্যানোটা হচ্ছে খুব ছোট, আরব সাগরে পড়ে, খুব ছোট। ওকে, আন্দামান সাগরে অবস্থিত, এটি আরব না, আন্দামান সাগরে অবস্থিত, মানে বে অফ বেঙ্গলের মধ্যে পড়ছে। ওকে, তো আন্দামান সাগরে অবস্থিত। তো এটি একটি ছোট আগ্নেয় দ্বীপ। তাহলে এটা একটি ছোট আগ্নেয় দ্বীপ, ডরম্যান্ট ভলক্যানো যাকে বলা হয়, এটা হচ্ছে একটি ছোট আগ্নেয় দ্বীপ। ওকে, তো
ছোট কোথায় কোথায় ছোট 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 যদি বলে ছোট আগ্নেয় দ্বীপ কোনটি ভারতের, তাহলে এটা দিবেন ডরম্যান্ট ভলকানো বা সুপ্ত ভলকানো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট দ্বীপ। বুঝলেন? আশা করি বুঝতে পারলাম। যদি প্রবলেম হয় কমেন্ট করবেন। ওকে, মানে ভূগোলকে বলা হয় সকল সাবজেক্টের রানী, সকল সায়েন্সের রানী বলা হয়। চিন্তা করতে পারছেন, ভূগোল মুখস্থ হয় না, ওই জন্য ভালোভাবে বুঝতে হয় হোয়াট ইজ ভূগোল। এইভাবে যদি না করেন কোনো দিন মনে থাকবে না, 3 দিন মানুষের মনে থাকে, তারপরে সব ভুলে যায়। ওই জন্য এইভাবে করতে হবে। হেডফোন লাগিয়ে দিলেন, 2 বার শুনলেন, কমপ্লিট। তখন আপনাদের কাছে আমি হেরে যাব, বুঝলেন, কিন্তু ভালোভাবে পড়েন। তো যাই হোক, তাহলে এটা সুপ্ত, তাই না, মানে ডরম্যান্ট ভলকানো। এখানে দেখুন চেম্বার হালকা শুকিয়ে যাচ্ছে, এখানে পুরো ভর্তি আছে চেম্বার, এখানে শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে 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 হালকা হালকা ছাই বেরোয়, এই হালকা হালকা, বেশি না, হালকা হালকা, ও বিস্ফোট হয় না। ওকে, তো এটা একটা ছোট দ্বীপ, নারকন্ডাম আইল্যান্ড বা নারকন্ডা দ্বীপ একটা ছোট দ্বীপ, যেটা বঙ্গোপসাগরে পড়ে আন্দামান নিকোবরের মধ্যে। ওকে, মানে এটি একটি ছোট আগ্নেয় দ্বীপ, ঠিক আছে। তো দ্বীপের শিখরটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে, এই দ্বীপের শিখর যেটা আছে, তাহলে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 710 মিটার উপরে উঠে গেছে। বাপরে, বুঝলেন কত উঠেছে? 710 মিটার উপরে উঠে গেছে। মানে এই সুপ্তগিরিটি ওই বঙ্গোপসাগরে কী হয়েছে, আন্দামান নিকোবরে এটি 1760 মিটার উঁচু হয়ে ঢিপের মতো জেগে উঠেছে, জল থেকে দেখা যায়। আবার ওখান দিয়ে যদি আবার কোনো জাহাজ যায় তো জাহাজ পার হতে পারবে না, কেন, এটা জেগে আছে। তো যখন এটা জেগে থাকবে, জাহাজ কি পার হতে পারবে? পারবে না। ওই কারণে আমার মতামতে এইরকমই অনেকগুলি ডরম্যান্ট, অ্যাক্টিভ, এক্সট্রিম ভলক্যানো ছিল হয়তো, দিয়ে টাইটানিক এখানে গিয়ে ফেঁসে গেছিলো, টানতে পারেনি, এইরকম হতে পারে। যাই হোক, তো ওই দিকে যাচ্ছি না। ওকে ফ্রেন্ড, তো এটাকে বলা হয় ডরম্যান্ট, ইংলিশে বলা হয় ডরম্যান্ট ভলক্যানো, আর বাংলায় বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি মানে শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে, ম্যাগমা চেম্বার, ঠিক আছে। বহু প্রাচীনকালে তখন অ্যাক্টিভ ছিল, মানে মিলিয়ন ইয়ার্স এগো, এখন নেই, এটাই শুধু সক্রিয় আছে, অ্যাক্টিভটাই। বোঝা গেল? তো 1710 মিটার কী হয়েছিল, বঙ্গোপসাগরের উপরে উঠে গেছে। এবং এই দ্বীপটি এটি অ্যান্ডসাইট দ্বারা গঠিত, মানে একটি উপাদান আছে সুপ্ত আগ্নেয়গিরিটি। যদি বলে কোন উপাদান দ্বারা গঠিত, তাহলে অ্যান্ডসাইট উপাদান দ্বারা গঠিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখুন, পারলে নোট ডাউন করে নেন, একদম আসার মতো কোশ্চেন। যদি বলে ডরম্যান্ট ভলক্যানো বা সুপ্ত আগ্নেয়গিরি, যেখানে বিস্ফোট হয় না, হালকা চেম্বার আছে, তো সেটা কি উপাদান দিয়ে গঠিত, তাহলে সেটা অ্যান্ডসাইড উপাদান দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? অ্যান্ডসাইড উপাদান দিয়ে গঠিত। AND তারপর সাইড, SIDE, সাইড, অ্যান্ডসাইড উপাদান দ্বারা গঠিত ডরম্যান্ট ভলক্যানো বা সুপ্ত আগ্নেয়গিরি সম্পূর্ণটাই কি বলে আপনার, সম্পূর্ণটাই হচ্ছে আপনার মাথা কী ব্যাপার, আমারও গোলমাল হচ্ছে, পড়তে পড়তে একবার এই দিক চলে যাচ্ছে। ওকে ফ্রেন্ড, ক্ষমা করে দেবেন। তো এই সুপ্ত আগ্নেয়গিরি যেটা আছে ডরম্যান্ট ভলক্যানো, সেটা কি হয় 710 মিটার বঙ্গোপসাগর থেকে উঠে গেছে। এখান দিয়ে যদি কোনো জাহাজ যায়, তারা আটকে যাবে এবং জাহাজ ধ্বংস হয়ে ওই বারমুডা ট্রায়াঙ্গেলের মতো সবাই ভাববে যে টেনে নিয়েছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি টেনে নেয় না। ওর অনেকগুলো কারণ আছে, যখন আমি বারমুডা পড়াবো ট্রায়াঙ্গেল তখন বুঝিয়ে দেবো। ওকে, তো আগে চেষ্টা করে দিই সিলেবাস, তারপরে বারমুডা ট্রায়াঙ্গেল পড়া দরকার, জানা দরকার। ওকে, কোশ্চেনও আসতে পারে, আর না আসলেও তবুও জানা দরকার। আর যদি আপনারা করে নেন, যতগুলো ভিডিও করলাম এখান থেকেই সব কোশ্চেন বুঝে যাবেন।
হিস্ট্রিও বুঝে যাবেন যে এটা হতে পারে, আর অপশন দেখলেই পেরে যাবেন। ওকে, তাহলে 707 মিটার উঁচুতে জেগে গেছে এবং এটি সমুদ্র পৃষ্ঠ থেকে, এবং এটি কোন উপাদান দ্বারা গঠিত? ডরম্যান্ট ভলকানো বা সুপ্ত আগ্নেয়গিরি, সেটি অ্যান্ডসাইড উপাদান দ্বারা গঠিত। অ্যান্ডসাইড উপাদান দ্বারা গঠিত, অ্যান্ডসাইড উপাদান দ্বারা গঠিত। ওকে, এই দ্বীপটি ঠিক আছে, এই সুপ্ত দ্বীপটি বা ডরম্যান্ট ভলকানোটি কি হয়? আন্দামান দ্বীপপুঞ্জের অংশ। এখানে আন্দামান করিনি আমি, তো বুঝে যান, ম্যাপের পাশে আন্দামান করি না, যে কোনো যখন ম্যাপ আঁকাই আমি ভারতের ম্যাপ, দেখবেন সাইডে বঙ্গোপসাগরের মিডিলে নিচে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আছে। ওকে, তো ওটারই কথা বলছে যে নারকন্ডাম যে আইল্যান্ডটা আছে সেটা কি হয়? নারকন্ডাম আইল্যান্ডটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অংশে যার প্রধান অংশটি হলো পশ্চিমে ঠিক আছে, পশ্চিমে প্রায় কি হয়? পশ্চিমে মানে ওয়েস্টে কি হয়, যেমন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা, ওইরকম পশ্চিম দিকে কি হয়, মানে আন্দামান দ্বীপপুঞ্জের অংশ যার প্রধান অংশটি পশ্চিমে প্রায় 124 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। কত থাকে? 124 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। ওকে, তাহলে এটা কত থাকে? 124 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। বোঝা গেল ফ্রেন্ডস? এতগুলো বুঝে গেছেন? এবার একটু উদাহরণ আমি দিচ্ছি কিছু, ঠিক আছে? তো উদাহরণ হচ্ছে, এবার একটা জিনিস, তার আগে একটা জিনিস জেনে নেন। এই যে নারকন্ডাম নামটা এসেছে, যেমন ব্যারের নাম এসেছে, তো ওটা পাওয়া যায়নি, তো ভৌগোলিকবিদরা একটা পেয়েছে যেটা নারকন্ডাম। তো নারকন্ডাম আইল্যান্ডটি যে নাম দিয়েছে, তো কার নাম অনুসারে দিয়েছে? তাহলে নারকন্ডাম নামটি তামিল শব্দ একটি, তামিল, মনে থাকবে? যদি বলে নারকন্ডাম শব্দটির আর এক নাম কি? তাহলে তামিল, তার আর এক নাম হচ্ছে তামিল। ওকে, সামিল না, তামিল, মনে রাখবেন, TAMIL, তামিল। ওকে, এই তামিল শব্দ নারকা প্লাস কুন্ডাল থেকে এসেছে। নারকা প্লাস কুন্ডান, মানে দেখুন সন্ধি বিচ্ছেদ করেছে, কত চালু, নারকা প্লাস এন্ডাজ। ওকে, নারকা প্লাস এন্ডাজ, এবং অর্থ এর অর্থ হচ্ছে নারিকেলের গর্ত, ঠিক আছে? তাহলে এর অর্থটা কি বুঝবো? নারিকেলের গর্ত, বুঝলেন? তাহলে নারকন্ডাম নামটি কোত্থেকে এসেছে? তামিল শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে যার অর্থ হচ্ছে এই নারকেলের গর্ত। এই লাইনটিতে প্রথমে বলতে হয়। ওকে, এই লাইনটি প্রথমে বলতে হতো, কিন্তু যাই হোক বলে দিলাম। তাহলে নারকন্ডাম শব্দটি তামিল শব্দ থেকে নারকন্ডাম শব্দটি এসেছে, এবং শব্দটি এসেছে এবং নারকেল প্লাস কুন্ডাম থেকে এর নাম হয়েছে। এর অর্থ হচ্ছে নারিকেলের গর্ত, বুঝলেন? এর অর্থ, নারকন্ডামের অর্থ কি? নারিকেলের গর্ত। বোঝা গেল? তাহলে নারকন্ডাম শেষ। নারকন্ডাম হচ্ছে এটা, এই যে নরম্যান্ড, এটা হচ্ছে নারকন্ডাম, এখানে কোনো বিস্ফোটই হবে না। ওকে, যেটা নরম্যান্ড ভলকানো, একে সুপ্ত ভলকানো বলা হয়, রাইট? এবার দেখুন, এবার পড়ব ডেকান ফাঁদ। মানে এটা তো 3টা আমি করে দিলাম, এক্সট্রিম ভলকানো শুধু পড়াইনি, ওটা পড়িয়ে দিচ্ছি, তারপরে আমি ডেফিনিট দিচ্ছি।
ঠিক আছে, অনেকগুলো অঙ্কন করেছি, দরকার নেই এগুলো করার। এবার ডেকান ফাঁদ, হোয়াট ইজ ডেকান ফাঁদ? তো ডেকান ফাঁদটা কি? ডেকান ট্রাফটসে পশ্চিম মধ্য ভারতের, মানে পশ্চিম এইদিকে, পশ্চিম মধ্য ভারতের যত পশ্চিম যাবেন তত দিকে, তাহলে ডেকান ট্রাফটসে পশ্চিম মধ্য ভারতের দাক্ষিণাত্য মালভূমিতে অবস্থিত। ওই যে দাক্ষিণাত্য মালভূমি পড়িয়েছি, দাক্ষিণাত্য মানে করপাস টরপাস হয় না, গুজরাট, তারপরে গুজরাট, মহারাষ্ট্র, এইসব দাক্ষিণাত্য পড়ে। তো দাক্ষিণাত্যে কী করেছে, দাক্ষিণাত্য মালভূমিতে অবস্থিত একটি বড় আগ্নেয় প্রবেশ গঠন করেছে, এবং এটি পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির মধ্যে একটি। তাহলে ডেকান ফাঁদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির মধ্যে একটি, এর নাম আছে। পৃথিবীতে অনেকগুলি বৃহত্তম আগ্নেয়গিরি আছে, তার মধ্যে ডেকান ফাঁদ যেটা আগ্নেয়গিরি, ডেকান ট্রাফটস, সেটা ওই বৃহত্তম আগ্নেয়গিরির মধ্যে ওরও নাম আছে, ওই ডেকান ফাঁদের, বুঝলেন? এত ইম্পর্টেন্ট। তো এটি ডেকান ট্রাপ যে আছে, তো ডেকান ট্রাপ তো এখানে অঙ্কন করা যায়নি, করিনি আমি, যাই হোক বুঝে যান। তো ডেকান ট্রাপ যে আছে, এটি সিঁড়ি বা ট্রাপার জন্য শান্তিনিভিয়ার শব্দ থেকে উৎপন্ন হয়েছে। মানে ডেকান ফাঁদ যে আছে, এটি কীভাবে এটি কেন হয়েছে? এটি সিঁড়ি বা ট্রাপার জন্য এক্সট্রিমলি সরি, থামতে হয় না পড়তে, একটু মাইন্ড অন্যদিকে চলে গেছিলো। ওকে, তো দেখবেন এই ডেকান ফাঁদটা, এর সিঁড়ি বা ট্রাপা পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির মধ্যে একটি, ওর নামও আছে, পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির মধ্যে ডেকান ফাঁদের নামও আছে। তো এটি সিঁড়ি বা ট্রাপা পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির মধ্যে একটি। এটি সিঁড়ি বা ট্রাপার জন্য শান্তিনিভিয়ায় শব্দ থেকে উৎপন্ন হয়েছে। ওকে, এবং এই অঞ্চলের ভূদৃশ্য গতিকারী ধাপের মতো, মানে এই অঞ্চলের ভূদৃশ্য মানে ভূমিরূপ ভূদৃশ্য গঠনকারী ধাপের মতো, যেমন আমরা লাফাই না, এক ধাপ দুই ধাপ, ওই রকমই ধাপের মতো ঝাঁপের মতো একটা পাহাড়ের বোঝা। ডেকান ফাঁদটা হচ্ছে ঝাঁপের মতো একটা পাহাড়ের বোঝা। ওকে বাবা, তো এই ধরনের শিলা গঠনের জন্য, মানে ডেকান ফাঁদ শিলা গঠনের জন্য 1785 থেকে 1795 খ্রিস্টাব্দ থেকে ভূতত্ত্ববিদরা বা ফাঁদ শব্দটি ব্যবহার করেছেন। ওকে, তাহলে এ ধরনের শিলা, মানে ডেকান ফাঁদ শিলা গঠনের জন্য 1785 থেকে 1795 খ্রিস্টাব্দে যে ভূত্বক বিদ্রা বা ফাঁদ শব্দটি ব্যবহার করেছেন। নিজের চোখে দেখলাম, এত উন্নতি করেছে। ওইটা আবার কি বললাম, যাই হোক, ওটা দোকানের কথা বলে দিয়েছি, সরি ফ্রেন্ড, মানে দোকান নিয়ে একটু আলোচনা হচ্ছিলো, ওই কথাটা বলে দিচ্ছি। হ্যাঁ, উন্নতি করেছে, ওই জন্য হাসি লাগলো। যাই হোক, পড়ার মাধ্যমে আমি কী বললাম, হঠাৎ হয়তো ঘুম আসছে বলে দিলাম দোকান ব্যাপক চলছে, আর কিন্তু চলতো না একটা দোকানে, বুঝলেন ফ্রেন্ড, তার জন্য সরি। ওকে, পড়ার সাথে সাথে আমি বলে দিলাম
যে দোকান খুব ভালো চলছে, এই ডেকান ট্রাভেলস, ডেকান ফাদার্স সাথে দোকানে কী সম্পর্ক, তাই না? যাই হোক, সরি ফ্রেন্ড, ওটা হতে পারে, ঘুম আসছে একটু ওই জন্য, তো ক্ষমা করে দিন। এবার পড়বো, দেখুন এগুলো ইম্পর্টেন্ট, একদম নোট ডাউন করে নিন। ডেকান ফাদ করলাম, আন্দামান নিকোবরের ব্যারেন আইল্যান্ড, সক্রিয় আইল্যান্ড, তারপর নারকন্ডাম, সুপ্ত আইল্যান্ড, এগুলো একদম নোট ডাউন করে নিন। এগুলো কোথাও পাবেন না, ঠিক আছে? ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাবেন ব্যারেন আইল্যান্ড ও নারকন্ডাম আইল্যান্ড, বাকিগুলো দেখুন অনেক ঝামেলা। অনুর্বর কোথায়? অনুর্বরটা কোনটা? অনুর্বরটা ব্যারেন আইল্যান্ডকে বলা হয়, কেন? ওখানে কোনো ধান চাষ করা হয় না। কিন্তু আবার মাজুলি দ্বীপ যেটা আছে আইল্যান্ড, মাজুলি দ্বীপ, ওটাকে ব্রহ্মপুত্রে, সেটাতে আবার ধান চাষ করা হয় এবং ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয়েছে, কারণ বড় এরিয়া, বিশ্বের মধ্যে 1 নম্বর বড় দ্বীপ হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মিডিলে যে দ্বীপটি সৃষ্টি হয়েছে, সেটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দ্বীপ। তো ওখানে ধান চাষও করা হয়, সব কিছু করা হয় এবং মানুষজন বসবাসও করে। ওকে, তো নামগুলো নোট ডাউন করতে পারবেন। এবার নাম নোট ডাউন করুন। দেখুন, এবার হচ্ছে বড়তাং দ্বীপ, নাম শুনেছেন? বড়তাং দ্বীপ, আমিও তো শুনিনি, আমি পড়াচ্ছি, প্র্যাকটিস করছি, অনেকগুলো খুঁজে খুঁজে প্র্যাকটিস করছি, ওই জন্য আজকে জানতে পারছি, না তো আমিও জানতাম না, মিথ্যা কথা বললে লাভ নেই। ওকে, তাহলে বুঝে যাবেন। এবার হচ্ছে বড়তাং দ্বীপ, ডয়মিন্ডরা, তয় আকার, চন্দ্রবিন্দু, দীপ্ত বানজানে, দয়বই দীর্ঘি প্রদীপ, তাহলে বড়তাং দ্বীপ। তাহলে বড়তাং দ্বীপটা কি? বড়তাং দ্বীপ আন্দামান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ, মানে এই যে আন্দামান দ্বীপপুঞ্জ এখানে আছে, তাহলে বড়তাং দ্বীপও হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। আন্দামান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ হচ্ছে ঠিক আছে, কি বলছিলাম? তাহলে বড়তাং দ্বীপটা কি? বড়তাং দ্বীপ হলো আন্দামান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। এটি উত্তর ও মধ্য আন্দামান, এটি উত্তর, মানে উত্তরের দিকে, এটি উত্তর, বড়তাং যেটা দ্বীপ আছে এটা উত্তর ও মধ্য দিকে, এটা উত্তর ও মধ্য, তাহলে উত্তর ও মধ্য আন্দামান প্রশাসনিক জেলার অন্তর্গত। উত্তর ও মধ্য আন্দামান এরিয়াটি হচ্ছে প্রশাসনিক এখতিয়ারভুক্ত বা জেলার অন্তর্গত। ওকে, উত্তর ও মধ্য আন্দামান হচ্ছে প্রশাসনিক জেলার অন্তর্গত, এটা প্রশাসন দেখাশোনা করবে। ওকে, উত্তর ও পশ্চিম আন্দামানের। তো ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ। ওকে, তাহলে ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশে রয়েছে, মানে সেন্ট্রাল সেটাকে দেখাশোনা করে। ভারতীয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কে শাসন করে? তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখাশোনা করে। এখানে স্টেটের কোনো হস্তক্ষেপ নেই। ওকে, আন্দামান নিকোবর সেন্ট্রাল গভর্নমেন্ট হস্তক্ষেপ করে, এখানে স্টেটের হস্তক্ষেপ নেই, স্টেট দলের কোনো হস্তক্ষেপ নেই, মানে এক কথা এমএলএদের কোনো এখানে চান্সই নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ফ্রেন্ড, তাহলে বড়তাং দ্বীপটা নোট ডাউন করে নেন, ব্যারেন, তারপরে নারকন্ডাম করলাম, তারপরে বড়তাং করলাম। এবার দেখুন রাঁচিওয়ালা দ্বীপ তো বুঝতে পারছেন, রাঁচি মানে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, তাহলে রাঁচিওয়ালা দ্বীপ, তাহলে রাঁচিওয়ালা দ্বীপ কাকে বলা হয়? নোট ডাউন করুন, রাঁচিওয়ালা দ্বীপ, এগুলো খুব ডিপ কোশ্চেন, পাওয়া মুশকিল। রাঁচিওয়ালা দ্বীপ, যদি বলে রাঁচিওয়ালা দ্বীপ কোথায় পাওয়া যায়, তখন কি করবেন? মাথা খারাপ হয়ে যাবে। তো শুনুন, তাহলে রাঁচিওয়ালা দ্বীপ হচ্ছে কি? বড়তাং দ্বীপের অপর নামে ভারতে কাদা আগ্নেয়গিরির একমাত্র উদাহরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাঁচিওয়ালা দ্বীপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রাঁচিওয়ালা দ্বীপ বড়তাং দ্বীপের অপর নাম, এই যে বড়তাং দ্বীপের অপর নাম, রাঁচিওয়ালা দ্বীপ হচ্ছে বড়তাং দ্বীপের অপর নাম, বোঝা গেল? তো ভারতে রাঁচিওয়ালা দ্বীপ কি করে? কাদা আগ্নেয়গিরিতে একমাত্র উদাহরণ, ভারতের কাদা আগ্নেয়গিরির একমাত্র উদাহরণ।
তাহলে যদি বলে রাঁচিওয়ালা দ্বীপের একটি উদাহরণ দেন, তাহলে উদাহরণ হবে ভারতে কাদা আগ্নেয়গিরির একমাত্র উদাহরণ। এটাই হচ্ছে রাঁচিওয়ালা দ্বীপ। বোঝা গেল? হ্যাঁ, কাদা আগ্নেয়গিরির একমাত্র উদাহরণ হয়ে গেল। এবার দেখুন বর্তাং দ্বীপ যা আছে, এই যে বর্তাং দ্বীপ, এখানে তো লেখা নেই। বর্তাং দ্বীপ যা আছে, এই কাদা আগ্নেয়গিরিগুলি বিক্ষিপ্তভাবে বিস্ফোরিত হয়ে যায়। মানে এই কাদা আগ্নেয়গিরি কী হয়, বর্তাং বা রাঁচিওয়ালা দ্বীপ কী হয়, রাঁচিওয়ালা বা বর্তাং দ্বীপ কী হয়, আচানক হঠাৎ করে বিক্ষিপ্তভাবে বিস্ফোরিত হয়ে যায়। ফলে 2005 খ্রিস্টাব্দে সাম্প্রতিক অগ্নুৎপাত, 2004 খ্রিস্টাব্দে একদম কারেন্ট, 2005 খ্রিস্টাব্দে সাম্প্রতিক এবং সাম্প্রতিক অগ্নুৎপাত, আর 2004 খ্রিস্টাব্দে ভারত মহাসাগরের ভূমিকম্পের সাথে যুক্ত বলে বিশ্বাস করা হয়। মানে বলছে 2004 ভূগোলবিদরা মনে করেন 2004 খ্রিস্টাব্দে ভারত মহাসাগরের ভূমিকম্পের সাথে এই বর্তাং দ্বীপ যুক্ত আছে। মনে থাকবে, যদি বলে যে ভূগোলবিদরা 2004 সালে কোন আইল্যান্ডের কথা বলা হয়েছে যে ভূমিকম্পের সাথে যুক্ত হতে পারে, তাহলে বর্তাং দ্বীপ বা রাঁচিওয়ালা দ্বীপের সাথে বর্তাং দ্বীপ বা রাঁচিওয়ালা দ্বীপের সাথে করা যায়, মানে ভূমিকম্পের সাথে যুক্ত করে বিশ্বাস করা হয়। বুঝলেন? কিন্তু আদৌ ওটা না, তাই না? এবার নোট ডাউন করুন, ধীনোধর পাহাড়। নাম শুনেছেন? ধীনোধর পাহাড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউপিএসসি কোশ্চিনও ফেল করে দেয় অনেক কেউ। তাহলে ধীনোধর পাহাড়টাকে, এগুলো ইন্ডিয়ার কিন্তু সব যেটা বললাম। তাহলে ধীনোধর পাহাড়, এবার নোট ডাউন করুন ধীনোধর পাহাড়। তাহলে ভারতের গুজরাটের কচ্ছ জেলার নামমাত্র তালিকায় নানি আবাল গ্রামের কাছে অবস্থিত। ওকে, তাহলে ভারতে গুজরাটের কচ্ছ জেলার নামমাত্রা তালুকায় নানি আবাল গ্রামের কাছে অবস্থিত। বোঝা গেল? তাহলে বছর ধীনোধর পাহাড় ভারতের শীর্ষে এবং সবচেয়ে বিখ্যাত ট্রেকিং স্পটগুলির মধ্যে একটি। তাহলে ধীনোধর পাহাড় হচ্ছে বছরে ধীনোধর পাহাড় ভারতের শীর্ষে, মানে ভারতের উঁচুতে, ভারতের শীর্ষে এবং সবচেয়ে বিখ্যাত ট্রেনিং স্পটগুলির মধ্যে তোকেও জ্বালিয়েছে আশা করি। কি বললাম বাবা? তোকেও জ্বালিয়েছে, কি মাথায় আসছে? সরি কারোর সাথে একটু টকঝক হয়েছিল, ওটা বলে দিলাম। কারোর সাথে পড়াশোনার টকঝক হয়েছিল, ঘুম আসছে তো ওই জন্য বলে দিলাম, তাই জন্য সরি। যাই হোক, এখন পড়া চলছে, আমি আবার অন্য কিছু বলে দিলাম, তাই না? তো মাইন্ডে করবেন না, পারলে একটু হাসবেন। যাই হোক, ঘুম আসছে, করিনি এটা। তো কি বলছিলাম যে কোথায় আছে ধীনোধর পাহাড়। তো তাহলে বছর মানে কাছে অবস্থিত, নানি আবাল গ্রামের কাছে অবস্থিত। তো ধীনোধর পাহাড় ভারতের শীর্ষে এবং সবচেয়ে বিখ্যাত ট্রেকিং স্পটগুলির মধ্যে একটি। যদি বলে ট্রেকিং স্পটগুলির মধ্যে একটি, অপশন থাকবে একটি পাহাড়ের উদাহরণ দিন, তাহলে কি দিবেন? ধনী পাহাড়। তাহলে কি দিবেন? ধীনোধর পাহাড়। যেমন গ্রামের নাম আছে ধনী পাহাড়, ওইরকম ধনীপাড়া থাকে না, ওইরকম গ্রামের নাম ধনীপাড়া। তো ওটা থেকে মনে করে নেন ধীনোধর পাহাড়। যদি ধীনোধর পাহাড়, বোঝা গেল?
তো ধীনদর পাহাড়, তো এটি ভারতের শীর্ষে এবং সবচেয়ে বেশি ট্রেকিং স্পটগুলির মধ্যে একটি ধীনদর পাহাড় যেটা। তো ধীনদর পাহাড় একটি ট্রেকিং স্পটগুলির মধ্যে একটি, দুবার বললাম, ধীনদর পাহাড় একটি পর্যটন ও তীর্থস্থান হয়ে উঠেছে। তাহলে ধীনদর পাহাড়টা কি হয়ে উঠেছে? একটি পর্যটন কেন্দ্র স্থল হয়ে উঠেছে এবং তীর্থস্থান হয়ে উঠেছে। মন্দির ফন্দির এইসব তীর্থস্থান করেছে এবং পর্যটন কেন্দ্রের জন্য বিখ্যাত, দেখার মতো জায়গা ধীনদর পাহাড়। ওকে, তো কোনো দিন যদি যাওয়ার ইচ্ছা হয় যাবেন, ঘুরবেন, ব্যাপক মজা পাবেন ধীনদর পাহাড়ে। যদি জিওগ্রাফি পড়ে থাকেন তাহলে তো আশা করি সবই জানবেন, আর না পড়লেও অন্য সাবজেক্ট যারা অন্য সাবজেক্ট নিয়ে করছে ওরাও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। জিওগ্রাফিকে বলা হয় সকল সায়েন্সের রানী, তাই না? তো যাই হোক, তো কোনো দিন সুযোগ পেলে যাবেন ধীনদর পাহাড় ঘুরতে, খুব ব্যাপক জায়গা। ওকে, তো ধীনদর পাহাড় একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি। ধীনদর পাহাড় একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি। নিষ্ক্রিয় বুঝলেন? নিষ্ক্রিয়, শেষ হয়ে গেছে। তাহলে ধীনদর পাহাড় একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি যা 386 মিটার উচ্চতায় উঠে। 386 মিটার উচ্চতায় উঠে। তাহলে যদি বলে ধীনদর পাহাড় সব থেকে কত উচ্চতায় বেশি উঠে, তাহলে প্রায় 386 মিটার উচ্চতায় উঠে। ধীনদর পাহাড় প্রায় 386 মিটার উচ্চতায় উঠে। বুঝলেন? আশা করি ধীনদর পাহাড়টা নোট ডাউন করেছেন, আর না করলে পরে করে নেবেন। এটা নোট ডাউন করা খুব জরুরি, এগুলো মনে খুব থাকে না, ঠিক আছে? আর না হলে 2-4 বার ভিডিও শুনবেন, মনে হয়ে যাবে। ওকে ফ্রেন্ড, এবার পড়বো ধসি পাহাড়। নাম শুনেছেন কেমন? ধসি পাহাড়, শুধু ব্যারেন জানতাম আর নারকোল নাম, আর এগুলো আমিও জানতাম না। দেখুন, বরতাং দ্বীপ, ধীনদর পাহাড়, এখন আমার আরও নলেজ হচ্ছে, পড়াচ্ছি তো আপনাদেরও নলেজ হবে। তো ধসি পাহাড়, এবার হচ্ছে ধসি পাহাড়। তাহলে ধসি পাহাড় নাম শুনছেন? ধসি পাহাড়, ধোপি দিয়ে দিত তো ভালো হতো, তাই না? ধোপিরা সাফ করে, মনেও থাকতো, তাই না? তো যাই হোক, তাহলে ধসি পাহাড়, তো ধসি পাহাড় হলো একটি বিলুপ্ত আগ্নেয়গিরি। তাহলে ধসি পাহাড়টা কি? এটা হচ্ছে, এখানে ধসি পাহাড় আছে, এটা বিলুপ্ত আগ্নেয়গিরি, এখানে ধসি পাহাড় হবে, তাই না? তাহলে ধসি পাহাড় হচ্ছে একটি বিলুপ্ত আগ্নেয়গিরি। ওকে, বিলুপ্ত আগ্নেয়গিরি, এখানে আগ্নেয়গিরি আর হয় না, শেষ হয়ে গেছে। দেখুন, চেম্বার নেই, কালো হয়ে আছে। আর এটা হালকা চেম্বার ছিল, ওটা বুঝিয়ে দিলাম এর আগে। ওকে, আর অ্যাক্টিভ তো মানে পুরো অ্যাক্টিভ লাইট হাউস, ভূমধ্য সাগরের লাইট হাউস বলা হয় একে। যাই হোক, তো ধসি পাহাড় হলো একটি বিলুপ্ত আগ্নেয়গিরি যা আরাবল্লী পর্বতমালার উত্তর পশ্চিম প্রান্তে একা দাঁড়িয়ে আছে। ওকে, ধসি পাহাড় হলো, ভালো করে মনে রাখুন, ধসি পাহাড় হলো একটি বিলুপ্ত আগ্নেয়গিরি যা আরাবল্লী পর্বতমালার উত্তর পশ্চিম প্রান্তে, এক কথায় আরাবল্লী পর্বতমালার উত্তর পশ্চিম মানে এদিকে চলে গেল উত্তর, আর এদিকে একটু বেঁকে গেল পশ্চিম। তাহলে উত্তর পশ্চিম প্রান্তে একা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা আশেপাশের জমি থেকে প্রায় 345 থেকে 470 মিটার পর্যন্ত পরিবর্তিত হয়। মিটার এটা। ওকে, তাহলে ধসি পাহাড়ের কথা দেন, ধসি পাহাড় একা দাঁড়িয়ে আছে। এবার দেখে নেন, তাহলে ধসি পাহাড় হলো একটি বিলুপ্ত আগ্নেয়গিরি আরাবল্লী পর্বতমালার উপর পশ্চিম প্রান্তে একা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? যার উচ্চতা আশেপাশেরও জমি থেকে প্রায় 345 মিটার, প্রায় 345 থেকে 450 মিটার পর্যন্ত পরিবর্তিত হয় এই ধসি পাহাড়। ওকে, বুঝতে পারলাম? না পারলে কমেন্ট করবেন। পুরো ইন্ডিয়ার এগুলো ধসি পাহাড়, এইসব বর্তংশীল, ডাইকশীল, এইসব সব হচ্ছে ওই যে খেয়ে নিতাম না,
খেয়ে নিতাম না, আবার কি বললাম, কি হলো, যাই হোক সরি ফ্রেন্ড, মাফ করে দিন, 3বার মাফ চাইলাম, আর 3বার মাফ করা উচিত আপনাদের, এটা নিয়ম আছে, 4বার হলে বলবেন বেকার পড়াচ্ছে, ওকে। তো 3বারে তো থার্ড টাইম দিতে হবে আপনাদের। যাই হোক, একটু খুব ঘুম আসছে আমার আজকে। তো কি বলছিলাম, কোথায় 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 কোথায়, তো যার উচ্চতা আশেপাশের জমি থেকে প্রায় 345 থেকে, মানে জমি থেকে ভূপৃষ্ঠ থেকে 345 থেকে 470 মিটার পর্যন্ত পরিবর্তিত হয়, মানে 345 মিটারও থাকতে পারে, 470 মিটারও থাকতে পারে, পরিবর্তিত হতে থাকে মাঝে মধ্যে, ওকে। এটি আরাবল্লী পর্বতমালার, যেটা আরাবল্লী পর্বতমালা কোথায় আছে, রাজস্থানে, দিল্লি থেকে শুরু করে রাজস্থান পর্যন্ত, দিল্লি তার কাছে, রাজস্থানে বেশি আছে, ওকে। তাহলে আরাবল্লী পর্বতমালার অংশ, ওকে, আরাবল্লীর পর্বতমালার অংশ অংশ যা প্রি ক্যাম্ব্রিয়ান মালানি, নামটা শুনুন, প্রি ক্যাম্ব্রিয়ান মালানি আগ্নেয় শিলার অন্তর্গত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। প্রি প্রি ক্যাম্ব্রিয়ান, মনে রাখুন, প্রি ক্যাম্ব্রিয়ান, প্রি ক্যাম্ব্রিয়ান, প্রি ক্যাম্ব্রিয়ান 3বার বললাম, তারপরে মালানি মালানি মালানি, তারপরে আগ্নেয় শিলা, আগ্নেয় শিলার অন্তর্গত। তাহলে ধোচি পাহাড়ের একটাই খাসিয়াত এটাই, ধোচি পাহাড়ের খাসিয়াতটা হচ্ছে কি, মানে আরাবল্লী পর্বতমালার অংশ এটি, ঠিক আছে, যেটা দাঁড়িয়ে আছে উত্তর পশ্চিমে, তো যা প্রি ক্যাম্ব্রিয়ান, এটি আরাবল্লী পর্বতমালার অংশ, ওকে। তাহলে যদি বলে প্রি ক্যাম্ব্রিয়ান মালানি আগ্নেয় শিলার একটি উদাহরণ দেন, তাহলে কী দিবেন, ধোচি পাহাড়, ওকে। বা প্রি ক্যাম্ব্রিয়ান মালানি কি, মাথায় কনফিউশন ঢুকে যাবে, প্রি ক্যাম্ব্রিয়ান মালানি কী রে ভাই, তাই না? তাহলে যদি পড়ে থাকেন অবশ্যই হয়ে যাবে। তাহলে প্রি ক্যাম্ব্রিয়ান মালানি হচ্ছে আগ্নেয় শিলার একটি অন্তর্ভুক্ত, আগ্নেয় শিলার একটি অন্তর্গত, মানে প্রি ক্যাম্ব্রিয়ান মালানি হচ্ছে আগ্নেয় শিলার অন্তর্ভুক্ত, ওকে। ধোচি পাহাড় হরিয়ানা এবং রাজস্থানের সীমানায় অবস্থিত। তাহলে ধোচি পাহাড় সবচেয়ে বেশি কোথায় দেখা যায়, এরকম আসতে পারে, ধোচি পাহাড় সবচেয়ে বেশি কোথায় দেখা যায়, তাহলে ধোচি পাহাড় সবচেয়ে বেশি দেখা যায় হরিয়ানা এবং রাজস্থানের সীমানা অবস্থিত। ধোচি পাহাড় রাজস্থান এবং হরিয়ানা এবং রাজস্থানের সীমানায় ধ্বংসই করে দিয়েছে। তো ধোচি পাহাড় মালানি আগ্নেয় শিলার অন্তর্গত, ওকে, আগ্নেয় শিলার অন্তর্গত। তারপরে কি বলছিলাম, ধোচি পাহাড় হরিয়ানা এবং রাজস্থানের সীমানায় অবস্থিত। যদি বলে ধোচি পাহাড় কোথায় অবস্থিত, তাহলে হরিয়ানা ও পাঞ্জাবের আশেপাশেই অবস্থিত, আপনি বুঝলেন? আশা করি বুঝতে পেরেছি, না পারলে কমেন্ট করবেন, ওকে। তারপরে দেখুন, ধোচি পাহাড় হরিয়ানা এবং রাজস্থানের সীমানায় অবস্থিত, এটা তো বললাম। এবার দেখুন, হরিয়ানা অংশটি দক্ষিণ যোগেন্দ্রগড় জেলায় অবস্থিত, হরিয়ানা অংশটি দক্ষিণ যোগেন্দ্রগড় জেলায় অবস্থিত, হরিয়ানা অংশটি দক্ষিণ যোগেন্দ্রগড় জেলায় অবস্থিত, বুঝলেন? যদি বলে যোগেন্দ্রগড় জেলাটি কোন রাজ্যে আছে, তাহলে হরিয়ানা রাজ্যে আছে। যোগেন্দ্রগড় জেলাটি কোন রাজ্যে আছে, তাহলে হরিয়ানা রাজ্যে আছে, বোঝা গেল? যদি বলে, কালকেই ধরবো আপনাদের ওটা, দেখি মনে রাখি কিনা, যোগেন্দ্রগড় পাহাড় বা যোগেন্দ্রগড় জেলা কোন রাজ্যে আছে, তাহলে হরিয়ানা রাজ্যে আছে। এটাও একটা জিকে হয়ে গেল, তাই না? খুব ডিপ জিকে। মহেন্দ্রগড় মুশকিল আছে, 99% মনে হয় পারবে না, ঠিক আছে। আমিও জানতাম না, আমি এই যে প্র্যাকটিস করছি ওই জন্য জানছি পুরো জিওগ্রাফি। তো কি বলছিলাম, কি যে বলছি, তেরি অসুখ হলে যা হয়, সরি ফ্রেন্ড।
তো হরিয়ানা অংশটি দক্ষিণ মহেন্দ্রগড় জেলায় অবস্থিত। যদি বলে হরিয়ানা অঞ্চলটি কোন দিকে কোন জেলায় অবস্থিত, তাহলে হরিয়ানা অঞ্চলটি দক্ষিণ মহেন্দ্রগড় জেলায় অবস্থিত। ওকে, তাহলে হরিয়ানা অংশটি দক্ষিণ মহেন্দ্রগড় জেলায় অবস্থিত। যদি বলে মহেন্দ্রগড় জেলা কোথায় আছে, তাহলে রাজস্থানে আছে। তাহলে রাজস্থান বলছে হরিয়ানায় আছে। তাহলে হরিয়ানা একটি দক্ষিণ যোগেন্দ্রগড় জেলায় অবস্থিত ছিল, বর্তমানে থাকছে না। হরিয়ানা অঞ্চলটি দক্ষিণ যোগেন্দ্রগড় জেলায় অবস্থিত। বোঝা গেল? তাহলে হরিয়ানা অংশটি দক্ষিণ মহেন্দ্রগড় জেলায় অবস্থিত। তারপর শুনুন, সিংহনা বোর্ডের একদম নোট ডাউন করে নিন, খুব কঠিন আছে এগুলো, ঠিক আছে? যেমন ধোঁচি পাহাড়, বড়তাং দ্বীপ, একদম নোট ডাউন করুন, আসবেই এখান থেকে পরীক্ষায় 99%। এটা ইন্ডিয়ার, আসতেই হবে, একটাও ছুটবে না আপনার জিওগ্রাফি, বুঝলেন? হ্যাঁ, তো কী বলছিলাম, হরিয়ানা অংশটি দক্ষিণ মহেন্দ্রগড় জেলায় অবস্থিত, রাইট? সিংহনা রোডের নাবনৌল থেকে 5 কিলোমিটার দূরে, সিংহনা জেলার নাবনৌল থেকে 5 কিলোমিটার দূরে, সিংহনা রোডের নারকোল থেকে, বুঝলেন? সিংহারা বলছি, মাথা খারাপ আজকে। সিংহানা রোডের নারকোল থেকে 5 কিলোমিটার দূরে। ওকে, 5 কিলোমিটার দূরে, মানে সিংহনা রোডের নারকোল থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আর রাজস্থানের অংশটি উত্তরে ঝুনঝুন জেলায় অবস্থিত। জেলায় অবস্থিত। যদি বলে ঝুনঝুন জেলাটি যে আছে সেটা কোন রাজ্যে আছে, তাহলে রাজস্থানে আছে। তাহলে রাজস্থানের ঝুনঝুন জেলায় এইসব অবস্থিত। ওকে, এইসব অবস্থিত রাজস্থানের ঝুনঝুন জেলা। তাহলে ঝুনঝুন জেলা কোথায় আছে? রাজস্থানে আছে, মনে রাখুন, ঠিক আছে? এবার দেখুন তোসাম পাহাড়, ওই জন্য বলছি নোট ডাউন করে নিন। তোসাম পাহাড় মনেই থাকবে না, কাইন্ডলি এটা নোট ডাউন করুন কম করে, আমি বলছি, বাকি না করলেও চলবে, কিন্তু এটা মনে থাকবে না। এবার এগুলোই খুবই আসে, ইন্ডিয়ার পড়াচ্ছি, এটা পুরো ইন্ডিয়ার, আসবেই এখান থেকে। তোসাম পাহাড়, এবার তোসাম পাহাড় কাকে বলা হয়? তোসাম পাহাড়গুলি হরিয়ানার আলোয়ার অঞ্চল তো জানেন, হরিয়ানার আলোয়ার অঞ্চলের। ওকে, তাহলে তোসাম পাহাড়টি কি? তোসাম পাহাড়গুলি হরিয়ানা অঞ্চলেও, যার অঞ্চলের উত্তর পশ্চিম ইস্পারে অবস্থিত হয়। গড়ে 207 মিটার উচ্চতায় অবস্থিত। গড়ে 207 মিটার উচ্চতা অবস্থিত থাকে, বুঝলেন? 207 মিটার উচ্চতায় অবস্থিত থাকে, বোঝা গেল ফ্রেন্ডস? 207 মিটার উচ্চতা অবস্থিত থাকে, বোঝা গেল? তো তোসাম পাহাড়ের মধ্যে এবং তার আশেপাশে উন্মোচিত শিলাগুলি আরাবল্লী পর্বতশ্রেণীর দিল্লি সুপার গ্রুপের আলোয়ার গ্রুপের উত্তর পশ্চিম দিকের পৃষ্ঠতলের অংশ ও প্রিক্যাম্ব্রিয়ান ম্যালানি আগ্নেয় শিলার অন্তর্গত। তাহলে আমি একবার রিডিং করে নিচ্ছি, ভালো করে ডেফিনেশন মনে করে নেন। তো তোসাম পাহাড়ের মধ্যে এবং তার আশেপাশে উন্মোচিত বের হচ্ছে, যেটা তার আশেপাশে উন্মোচিত শিলাগুলি কি করে?
আরাবল্লী পর্বত শ্রেণীর, যেটা দিল্লি থেকে রাজস্থান হয়ে গেছে সেটা হচ্ছে আরাবল্লী পর্বত। আর আরাবল্লী পর্বতে এমন একটি নদী আছে যাকে অন্তর্বাহিনী নদী বলা হয়। কোনটি নদী অন্তর্বাহিনী নদী বলা হয়? অন্তর্বাহিনী নদী হচ্ছে জল বালি নিচে বয় দিয়ে বইতে বইতে শুকিয়ে যায় মরুভূমিতে, ওকে বলা হয় অন্তর্বাহিনী নদী। তো সেটা হচ্ছে থর মরুভূমির লুনি নদী, এটাও জিকে হয়ে গেল, লুনি নদী, ও শুকিয়ে যায়, বুঝলেন, মরুভূমিতে শুকিয়ে যায়, সেটা হচ্ছে লুনি নদী, ওকে বলা হয় অন্তর্বাহিনী নদী। তাহলে তোসাম পাহাড়ের মধ্যে এবং তার আশেপাশে উন্মোচিত শিলাগুলি আরাবল্লী পর্বত শ্রেণীর দিল্লি সুপার গ্রুপের, বললাম না দিল্লি সুপার গ্রুপের কোথায় আলওয়ার তো ডিস্ট্রিক্ট, আলওয়ার গ্রুপে, আলওয়ারটা হচ্ছে আপনার কোথায়, আলওয়ারটা দেখলাম, 1 মিনিট ফ্রেন্ড, ও রাজস্থান, সরি আমি তো জানতাম রাজস্থান। তাহলে কোথায় পড়ছিলাম? আরাবল্লী পর্বত শ্রেণীর মানে শিলাগুলি উন্মোচিত হয়ে তোসাম পাহাড়ের মধ্যে এবং তার আশেপাশে উন্মোচিত শিলাগুলি আরাবল্লী পর্বত শ্রেণীর দিল্লি সুপার গ্রুপের আলওয়ার গ্রুপের উত্তর পশ্চিমে, আলওয়ার গ্রুপের উত্তর আর পশ্চিমে সবসময় এটা উত্তর থাকে আর নিচের দিক সাউথ থাকে, এদিক পূর্ব থাকে, এদিক পশ্চিম থাকে। তাহলে কি বলেছে এখানে যে উত্তর পশ্চিমে, তাহলে আরাবল্লী, তাহলে আলওয়ার যুগের উত্তর পশ্চিম শিলাগুলি আরাবল্লী পর্বত শ্রেণীর দিল্লি সুপার গ্রুপের আলওয়ার গ্রুপের উত্তর পশ্চিম, আলওয়ার গ্রুপ রাজস্থান, রাজস্থান থেকে উত্তর আর পশ্চিম এর মিডিলে আছে, ঠিক আছে, ওই দিল্লি ফিল্লি এইসব। তো কি বললাম যে ভূপৃষ্ঠতলের অংশে শিলাগুলি আরাবল্লী পর্বত শ্রেণীর দিল্লি সুপার গ্রুপের আলওয়ার গ্রুপের উত্তর পশ্চিম দিকের পৃষ্ঠতলের অংশ, এটি মানে ভূপৃষ্ঠ থেকে একটু নিচে পৃষ্ঠতলের অংশ, বোঝা গেল, পৃষ্ঠতলের অংশ, যা প্রি ক্যাম্ব্রিয়ান মালানি আগ্নেয়শিলার অন্তর্গত, অংশের অন্তর্গত, বোঝা গেল, প্রি ক্যাম্ব্রিয়ান মালানি আগ্নেয়শিলার অন্তর্গত। তাহলে বুঝে গেলেন, তোসাম পাহাড়ের সাথে যদি অপশানে থাকে তোসাম পাহাড় বলে যদি কোনো কোশ্চিন পান, তাহলে প্রি ক্যাম্ব্রিয়ান যদি অপশান থাকে তাহলে প্রি ক্যাম্ব্রিয়ান মালানি দিয়ে দিবেন, হয়ে যাবে চোখ বন্ধ করে। এগুলো খুব ডিপেস্ট কোশ্চিন। অ্যান্ড দ্য লাস্ট পরে নোট ডাউন করে নেবেন না হলে, প্রধানত তোসাম পাহাড়টি, ওই তোসাম পাহাড়েরই চলছে, প্রধানত তোসাম পাহাড়টি রেঞ্জের দ্বিতীয় বৃহত্তম পাহাড়, যদি বলে রেঞ্জ হয় না, ফরেস্ট রেঞ্জের মধ্যে দ্বিতীয় সবচেয়ে বড় পাহাড় কোনটি, তার সেটি হলো তোসাম পাহাড়, মনে থাকবে, রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় পাহাড় কোনটি, সেটি হচ্ছে তোসাম পাহাড়, রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হচ্ছে তোসাম পাহাড়। ওকে ফ্রেন্ডস, আশা করি বলবেন না। পাহাড় এটি প্রাচীন শিলালিপি এবং শিলাচিত্র ও পাইলস ক্ষয়প্রাপ্ত পাথুরে হিমবাহ চালান এবং জলের ক্যাসকেড এবং ছোট পাহাড়ি হ্রদ তৈরি করে। তাহলে তোসাম পাহাড়ের গুণ কতটা দেখুন তো, প্রধানত তোসাম পাহাড়টি রেঞ্জের দ্বিতীয় বৃহত্তম পাহাড় একটা হলো, এটিতে তোসাম পাহাড়ে
তোষাম পাহাড়টি প্রাচীন শিলালিপি, যেগুলো প্রাচীন শিলালিপি আছে এবং যে কোনো শিলাচিত্র আছে, প্রাচীন শিলাচিত্র ও পায়েলো সংরক্ষণের মানে তখনকার মেয়েদের পায়েলের সংরক্ষণের পাথুরে হিমবাহ চ্যানেল মানে হিমবাহে ওই পাথরগুলো যে পাওয়া যায়, ওই চ্যানেলের মধ্যে পাথর পাওয়া যায় এবং জলের যেটা ক্যাসকেড পরে পড়াবো হালকা হালকা করে, ক্যাসকেড কাকে বলা হয়, জলের ক্যাসকেড এবং ছোট পাহাড়ি হ্রদ রয়েছে শুধু হ্রদ এঁকে দিলে হবে না, বুঝতে হবে ছোট হ্রদ কীভাবে হয়, বড় হ্রদ কেন হয়। তাহলে ক্যাসকেড এবং ছোট পাহাড় হ্রদ হিসেবে রয়েছে, আন্ডারস্টুড। তারপর লাস্ট, এবার শুনুন, এটি মানে তোষাম পাহাড় হরিয়ানার প্রধান জীব বৈচিত্র্য সাইটগুলির মধ্যে একটি। তাহলে তোষাম পাহাড়ের উদাহরণটা কি? তোষাম পাহাড় হচ্ছে হরিয়ানা রাজ্যের প্রধান বিভিন্ন বৈচিত্র্য সাইটগুলির মধ্যে একটি, 60 জনের মধ্যে একজন। ওকে, এটি হরিয়ানার প্রধান জীব বৈচিত্র্য এবং সাইটগুলির মধ্যে অবশ্যই একটি আছে, বুঝলেন? তাহলে তোষাম পাহাড়টা অবশ্যই মনে রাখুন ফ্রেন্ড। ওকে, তো এইটি আমাদের ইন্ডিয়ার পুরো শেষ করে দিলাম, আর আগ্নেয়গিরি আর পড়তে হবে না। কালকে হয়তো ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ অঙ্কন করে বুঝিয়ে দেবো, তারপরে বাংলাদেশ, আর একটা চ্যাপ্টার আছে, এরপরে পড়বো আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এই ছোট চ্যাপ্টার হবে, ওটা করিয়ে দেবো। তারপরে হবে আপনার কালকে হবে আগ্নেয়গিরি কাকে বলা হয়, পাললিক শিলা কাকে বলা হয় বা কীভাবে সৃষ্টি হয়েছে, রূপান্তরিত শিলা কাকে বলা হয় বা কীভাবে সৃষ্টি হয়। এই 3টে চ্যাপ্টার পড়িয়ে দেবো, চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপরে পড়বো কি আপনাদের জনজাতি, SC ST OBC এগুলো পড়ানো হয়নি, ওটা একটা পড়াবো, 2টো চ্যাপ্টার হলো। তারপরে ওয়েস্ট বেঙ্গল পড়াবো, আর ওয়েস্ট বেঙ্গলের পরে পড়বো আপনার বাংলাদেশের ম্যাপ সম্বন্ধে। কেন বাংলাদেশে, যেহেতু বাংলা বলছি, তো বাংলাদেশের সিলেবাস আর এই সিলেবাস প্রায় একই। ইংলিশে তো বলছি, যদি বুঝতে পারেন তো ইংলিশে বুঝে নেন চিত্র দেখে, যারা বিহারি আছে ইংলিশ মিডিয়ামের ছাত্র। বাকি বাংলাদেশেও আমার করতে হবে। তাহলে চ্যাপ্টার কটা থাকলো? 4টা। কি? এরপরে পড়বো আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত শিলা একটা, 2 নম্বর হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের চিত্র অঙ্কন করে ওয়েস্ট বেঙ্গলে দেখিয়ে দেবো, নদী নালা অমুক ধুমুক আগের মতো করে। তারপরে বাংলাদেশ করব, নদী নালা কোনটা জাতীয় ফুল, কোনটা কে আছে রাষ্ট্রপতি, এসব যেমন বাংলাদেশ করবো, আর কোনো দেশ করবো না, ওগুলো পরে দেখা যাবে, আগে সিলেবাস শেষ করি। ওকে ফ্রেন্ডস, তো এই জিনিসগুলো মনে রাখবেন। আবার আমি বলে দিচ্ছি, 1 মিনিট, শুধু মুখে বলে দিচ্ছি, বেশি না। যেমন বলছে মানে কাইন্ড অফ ভলক্যানো, তাহলে ভলক্যানো কয় ভাগ করা হয়? 3 ভাগে। কি? অ্যাক্টিভ ভলক্যানো বা সক্রিয় ভলক্যানো, যেখানে সবসময় ভলক্যানো হতে থাকে, ওটা কি? ব্যারেন্ট আইল্যান্ড, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে, ব্যারেন্ট আইল্যান্ডে সবসময় জ্বলতে থাকে, সেটাকে অ্যাক্টিভ ভলক্যানো বলা হয় বা সক্রিয় ভলক্যানো বলা হয়। তারপরে মিডলটা দেখুন, এখানে আধা চেম্বার, বাকিটা শুকিয়ে গেছে, দিয়ে ফাটল দিয়ে হালকা করে ছাই টাইপের বের হচ্ছে, হালকা হালকা করে, এটাকে বলা হয় ডোরম্যান্ট ভলক্যানো বা সুপ্ত আগ্নেয়গিরি। ওকে, তারপরে এটা দেখুন, এটা হচ্ছে এক্সটিংক্ট ভলক্যানো, মানে পুরোপুরি, এই যে দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে, পুরোপুরি এর মধ্যে কোনো ম্যাগমা চেম্বারই নেই, তো কী করে বাস্ট করবে? মানে বিলিয়ন ইয়ার্স আগে হয়তো এটাই বড় পাহাড় ছিল, কিন্তু আস্তে আস্তে বিস্ফোট হয়ে ওর নিচে আর কিছু নেই। ওই জন্য একে সায়েন্টিস্টরা মনে করে যে বিলুপ্ত হয়েছে, এ কোনোদিনও ফাটবে না।
তো ইংলিশে কী বলা হয়? এক্সটিংক্ট ভলক্যানো। তো একে 3 ভাগে ভাগ করা হয়। আর প্রকারভেদ ওইসব তো আগে পড়িয়েছি, ল্যান্ড ফর্ম ওইসব তো আগে পড়িয়েছি, ওগুলো পড়তে হবে। আর এটা প্রকারভেদ পড়িয়েছি, এগুলো 9-10 ক্লাসে খুব পেয়ে যাবেন, আর বড় ক্লাসেও আছে। ওকে। আর অ্যান্ডিসাইড নিয়ে গঠিত একটা বললাম, যাই হোক ওদিকে যাচ্ছি না, অ্যান্ডিসাইডটা মনে রাখবেন উপাদান। তো তো এটা যে আছে, তো এ সম্বন্ধে আমি ইন্ডিয়ার পুরো সম্বন্ধে বলে দিচ্ছি। তো অনুর্বর দ্বীপ যেটা আছে, ঠিক আছে, অনুর্বর দ্বীপ সেটা হচ্ছে ব্যারেন দ্বীপ, বুঝলেন? সেটা সক্রিয় দ্বীপ, যেখানে সর্বপ্রথম অগ্নুৎপাত হয়েছিল 1787 খ্রিস্টাব্দে। তারপর থেকে আগ্নেয়গিরি থেকে একাধিক অগ্নুৎপাত শুরু হয়েছে। মানে 1787 সালে হঠাৎ ফেটে উঠেছে, তারপর থেকে জ্বলতেই আছে এটা, এই ব্যারেন আইল্যান্ডটা যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, বুঝলেন? তারপরে হচ্ছে নারকন্ডাম দ্বীপ বা আইল্যান্ড, এটাও আন্দামান নিকোবরে আছে। এটা হচ্ছে কি ওই আন্দামান সাগরে অবস্থিত। এটি একটি ছোট আগ্নেয় দ্বীপ। দ্বীপের শিখরের গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 10 মিটার উপরে উঠে গেছে এবং এটি অ্যান্ডসাইট দ্বারা গঠিত। বললাম না, যদি বলে যে নারকন্ডাম দ্বীপ বা আইল্যান্ড কোন উপাদান দ্বারা গঠিত, তাহলে অ্যান্ডসাইট উপাদান দ্বারা গঠিত। আর সমুদ্র থেকে কত মিটার উঁচুতে উঠেছে? তাহলে 710 মিটার উঁচুতে উঠে গেছে। ওকে। এই দ্বীপটি আন্দামান দ্বীপপুঞ্জের অংশে, যার প্রধান অংশটি পশ্চিমে প্রায় 124 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে, যার প্রধান অংশটি পশ্চিমে প্রায় 124 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কত বড় দেখেন, কত বড় দেখুন, 124 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মানে চওড়া। এইটা এই সূত্রটা, বুঝলেন? তো নারকন্ডাম শব্দটি কোত্থেকে এসেছে? নারকন্ডাম শব্দটি এসেছে তেলুগু ভাষা থেকে। নারকন্ডাম শব্দটি এসেছে, যেমন নারকা প্লাস কুন্ডাম থেকে এসেছে নারকন্ডাম। এর অর্থ হলো নারিকেলের গর্ত। ওকে, বোঝা গেল? এর অর্থ হলো নারিকেলের গর্ত। এরকম আসতেও পারে যে নারকন্ডাম কোত্থেকে এসেছে বা এর অর্থ কী। নারকন্ডাম তামিল থেকে এসেছে এবং এর অর্থ হচ্ছে নারিকেলের গর্ত। এগুলো আসে কিন্তু, মানে ইউপিএসসি WBCS যদিও না আসে, পিএসসি ছোট পরীক্ষাতে এইসব আসে, কিন্তু এগুলো পরীক্ষা ইউপিএসসি এবং WBCS এইসবও আসতে পারে, কনফিউশন করার জন্য সবকে, খুব ডিপ এগুলো। তারপরে এবার পড়বো কি ডেকান ফাঁদটা ডেঞ্জার। তো ডেকান ট্রাপসে পশ্চিম মধ্য ভারতের দাক্ষিণাত্য মালভূমিতে অবস্থিত একটি বড় আগ্নেয় প্রদেশ এবং এটি পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির মধ্যে একটি। ওকে, এটি সিঁড়ি বা ট্রাপার জন্য স্ক্যান্ডিনেভিয়া শব্দ থেকে উৎপন্ন হয়েছে এবং এই অঞ্চলের ভূদৃশ্য গঠনকারী ধাপের মতো পাহাড়ের বোঝাই করা থাকে। এই ধরনের শিলা গঠনের জন্য 1785 থেকে 1795 খ্রিস্টাব্দ থেকে ভূত্বক বিদরা বা ফাঁদ শব্দটি ব্যবহার করেছে। কত থেকে? 1785 থেকে 1795 সাল পর্যন্ত, মানে 10 বছর পর্যন্ত একে ভিদ্রা হিসেবে ডাকা হয়। এবার চলে আসুন বর্তাং দ্বীপ। আমি একটু রিডিং পড়ে নিচ্ছি, একবার তো বুঝিয়ে দিলাম। বর্তাং দ্বীপ আন্দামান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। বর্তাং দ্বীপটা এই উত্তর ও মধ্য আন্দামান প্রশাসনিক জেলার অন্তর্গত। যে আন্দামান নিকোবর হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অন্তর্গত, ওটাই বলছে প্রশাসনিক জেলার অন্তর্গত।
ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ, এই যে লিখে দিয়েছে। এবার দেখুন রাঁচিওয়ালা দ্বীপ বা বর্তাং দ্বীপের অপর নাম কি রে? বর্তং দ্বীপের অপর নাম রাঁচিওয়ালা দ্বীপ। এবার হচ্ছে রাঁচিওয়ালা দ্বীপ, তাহলে বর্তং দ্বীপের অপর নাম ভারতে কাদা আগ্নেয়গিরির একরকম উদাহরণ বর্তং দ্বীপ। এই কাদা আগ্নেয়গিরিগুলি বিক্ষিপ্তভাবে বিস্ফোরিত হয়েছে 2005 খ্রিস্টাব্দে। সাম্প্রতিক অগ্ন্যুৎপাত 2004 খ্রিস্টাব্দে ভারত মহাসাগর তো এদিকে আছে পূর্ব দিকে, আর এদিকে আছে অ্যারাবিয়ান সি। তো ভারত মহাসাগরে কি হয়েছে, ভূমিকম্পের সাথে যুক্ত বলে বিশ্বাস করায়, ভূমিকম্পের সাথে যুক্ত বলে সায়েন্টিস্টরা মনে করে, ভূগোলবিদরা, সেটা কেউ বলতে পারবে না, ওরা মনে করছে, অনুমান করছে, বুঝলেন, যাকে বলা হয় বর্তং দ্বীপ আর হচ্ছে রাঁচিওয়ালা দ্বীপ। ওকে ফ্রেন্ড, এবার দেখুন ধীনোধর পাহাড় ভারতের গুজরাটের কচ্ছ জেলার নামাত্রানা তালুকাম, ভারতের গুজরাটের কচ্ছ জেলার নামাত্রানা তালুকাম নানি আবাল গ্রামের কাছে অবস্থিত। ধীনোধর পাহাড় ভারতের শীর্ষ এবং সবচেয়ে বিখ্যাত ট্রেনিং স্পটগুলির মধ্যে একটি। আন্দোলন করবেন, এত ছোট বাচ্চাকে কেন ভর্তি নিচ্ছে? যাই হোক, আবল তাবল কী বলতে দিচ্ছে আজকে, তাই না ফ্রেন্ড? সরি। তো যাই হোক, তো স্পটগুলির মধ্যে একটি। ওকে, এবার দেখুন ধীনোধর পাহাড় একটি ট্রেকিং স্পটগুলির মধ্যে একটি। ধীনোধর পাহাড় একটি পর্যটন তৈরি স্থান। ধীনোধর পাহাড় একটি নিশ্চিত আগ্নেয়গিরি যা 386 মিটার উচ্চতায় উঠেছে। সব দিকে আছে বর্তং, বর্তং দ্বীপ সব দিকে আছে। এবার ধোসি পাহাড় চলুন। ধোসি পাহাড় হলো একটি বিলুপ্ত আগ্নেয়গিরি, বিলুপ্ত মানে শেষ হয়েছে, যা আরাবল্লী পর্বতমালার উত্তর পশ্চিমে প্রায় একা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা আশেপাশের জমি থেকে প্রায় 345 থেকে 470 মিটার পর্যন্ত পরিণত হয়। ওকে, এটি আরাবল্লী পর্বতমালার অংশ, যা প্রিক্যাম্ব্রিয়ান মালানি আগ্নেয় শিলার অন্তর্গত। ধোসি পাহাড় হরিয়ানা এবং রাজস্থানের সীমানায় অবস্থিত। টাওয়ার পাওয়া যাচ্ছে এখান থেকে। এবার সিংহানা রোডের নারনোল থেকে 5 কিলোমিটার দূরে হয়। তারপরে শুনেছি রাজস্থানের অংশটি উত্তর বুলবুল জেলায় অবস্থিত। রাজস্থানের অংশটি উত্তরে ঝুনঝুন জেলায় অবস্থিত। যদি বলো ঝুনঝুন জেলা কোথায় আছে, তাহলে রাজস্থানের আলওয়ার জেলা কোথায় আছে? রাজস্থানে আছে, এগুলো মনে রাখুন। তো এবার দেখুন তোসাম পাহাড়গুলি হরিয়ানার আলওয়ার জেলার অঞ্চলের উত্তর পশ্চিমে ইস্পাডে অবস্থিত এবং গড়ে 207 মিটার উচ্চতায় অবস্থিত। 207 মিটার উচ্চতায় অবস্থিত তোসাম পাহাড়। ওকে, তোসাম পাহাড়ের মধ্যে এবং তার আশেপাশে উন্মোচিত শিলাগুলি আরাবল্লী পর্বত শ্রেণীর দিল্লি সুপার গ্রুপের
আলোয়ার গ্রুপের ওপর পশ্চিম দিকের পৃষ্ঠতলের অংশ যা প্রিক্যাম্ব্রিয়ান মালানি আগ্নেয়শিলার অন্তর্গত। এখানেও তো আমার মুশকিল হয়ে যাবে। প্রিক্যাম্ব্রিয়ান মালানিন আগ্নেয়শিলার অন্তর্গত। প্রধান তোসাম পাহাড়টি ব্যান্ডের দ্বিতীয় বৃহত্তম পাহাড়। প্রধান তোসাম পাহাড়টি রেঞ্জের দ্বিতীয় বৃহত্তম পাহাড়। এটিতে প্রাচীন শিলালিপি এবং শিলাচিত্র ও পাইলো ক্ষয়প্রাপ্ত পাথুরে হিমবাহ ছানেল এবং জলের ক্যাসকেড এবং ছোট পাহাড়ি হ্রদ রয়েছে। এই হরিয়ানার প্রধান জীব বৈচিত্র্য সাইটগুলির মধ্যে এটি অন্যতম। কাজও দেই, বুঝলেন? বাপরে। তো যাই হোক ফ্রেন্ড, আজকে আমার একটু ঘুম আসছে, তার জন্য সরি 2-3বার আমি উল্টাপাল্টা বলে দিয়েছি পড়ার সাথে সাথে। ওই হয়তো স্বপ্ন দেখছিলাম, কোনোরকম করে পড়লাম। তো আজকে পুরো আগ্নেয়গিরি শেষ করে দিলাম, ওয়ার্ল্ডের এবং পুরো ইন্ডিয়ার শেষ করে দিলাম। ওই যে তোসাম পাহাড়, ধোচি পাহাড়, এগুলো একদম আসবেই, মনে রাখবেন। এগুলো খুব ডিপ কোশ্চিন, না হলে ধরে দেখবেন কাউকে টিচারও হয়তো নাও পারতে পারে। তোসাম কি, তারপরে আপনার ধোচি পাহাড়টা কি, এইসব বর্তাং পাহাড় কি, এইসব বলবো না যে পারবে না, তবে টেস্ট করতে পারেন। ওকে, তো ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং যতগুলো সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখুন। আর তাহলে কী হবে, যখনই আমি তো সকাল কোনো ভিডিও ছাড়ি বা কোনো টাইমে বিকালে ছাড়ি, যেমন এখন আমার ঘুম আসছে, এবার দেখি যদি সকাল হয় তো সকালে ছেড়ে দেবো, আর যদি না হয় তো বিকালে ছেড়ে দেবো। তো যদি সত্যিকার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার মন ছুঁয়ে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর লাল বাটন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং নোটিফিকেশান আপনি পাঠাতেও ভুল করবেন না, শেয়ার করতেও ভুল করবেন না। ওকে ফ্রেন্ডস, তো আজকের জন্য এটুকু। ভালো থাকুন, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, বাই, আসসালামু আলাইকুম।